ভিডিও অন করছি স্যার, বাট দেখা যাচ্ছে না মনে হয়। ঠিক আছে। ওকে স্যার। স্যার রোল 5 দিয়েছে? হ্যাঁ দিয়েছে, শেষ। হ্যাঁ আমরা শুরু করি। চ্যাপ্টার 1, হিট ট্রিটমেন্ট অফ স্টিলস। স্টিলস অ্যান্ড ভ্যারিয়াস হিট ট্রিটমেন্ট অপশনস, এই নামে এই চ্যাপ্টারটা বইয়ের ভিতরে দেখো এটা চেঞ্জ করা হয়েছে। যাই হোক, তো আমরা চ্যাপ্টার 1 এর দ্রুত একটু আউটলুকটা দেখে নেব আর আজকে, তারপরে আবার যেভাবে পড়ছিলাম ওইভাবেই পড়ব। প্রথমে হচ্ছে হিট ট্রিটমেন্ট অফ স্টিল। আসলে আসি আমরা দেখি যে হিট ট্রিটমেন্টটা কেন আসলো। দেখো, একটা মেটেরিয়ালসের প্রপার্টি চেঞ্জ করা যায় যদি একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দেওয়া যায় হিট ট্রিটমেন্ট করে, সরি অ্যালয়িং করে। তোমরা যেটা ফেজ ডায়াগ্রাম 213 তে পড়ে এসেছো, যদি একটা বেজ মেটেরিয়ালের ভিতরে আরেকটা সলিউট মেটেরিয়াল ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এই যে বেজ মেটেরিয়াল তার প্রপার্টি চেঞ্জ করা সম্ভব। প্রপার্টি বলতে সেটা ফিজিক্যাল প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি সবই হইতে পারে। কারণ আমরা যদি মেকানিক্যাল প্রপার্টির কথা চিন্তা করি তাহলে দেখব যে একটা বেজ মেটেরিয়ালের ভিতরে যদি অন্য কাউকে যোগ করি, অ্যালয় যোগ করি, তাহলে যে জিনিসটা হবে সেটা স্ট্রেংথ বাড়বে ঠিকই, বাট আস্তে আস্তে ভিডিওটা অফ করে দিই। আস্তে আস্তে যেটা হবে তোমার তার ব্রিটেলনেস বেড়ে যাবে। ফলে দেখা যাচ্ছে যে অ্যালয়িং এর কিন্তু একটা লিমিটেশন আছে। একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত অ্যালয় দিয়ে মেটেরিয়ালসের স্ট্রেংথ বাড়ানো সম্ভব। এটাই শত শত বছর ধরে মানুষের একটা গেম চেঞ্জিং একটা টেকনোলজি ছিল, যে একটা মেটেরিয়ালের ভিতরে আরেকটা ঢুকিয়ে দিয়ে অ্যালয় তৈরি করে তার স্ট্রেংথ, প্রপার্টি, অন্যান্য ফিজিক্যাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ করে দেওয়া। কিন্তু মানুষ খুব ভালোই ছিল, ভালোই চলতেছিল। কিন্তু দিন যত যাচ্ছে মানুষের চাওয়া পাওয়া বেড়ে যাচ্ছে। আর সমস্ত চাওয়া পাওয়াগুলোই কিন্তু খেয়াল করে দেখো, মানুষের যত চাওয়া পাওয়া, কমফোর্ট,
এনজয়মেন্ট, বেশিরভাগ জিনিসই কিন্তু মেটেরিয়ালসের উপর ভর করেই হচ্ছে। ফলে মানুষ এই মেটেরিয়ালস রিসার্চের দিকে চলে আসলো যে আর কিভাবে, যেমন আমরা যদি বলি যে মানুষের কমফোর্ট, চাওয়া পাওয়ার, চ্যালেঞ্জ সবকিছু মেটেরিয়ালস দিয়ে আমরা মোকাবেলা করছি। যেমন দেখো, মানুষ একসময় পায়ে হেঁটে যেত, নৌকায় চড়ে যেত, সেখানে কিন্তু ভেলায় চড়ে যেত, সেখানে কিন্তু ওই রকম হাইটেক মেটেরিয়ালসের দরকার হলো না। মানুষ যখন আসলো বাইসাইকেল, বাইসাইকেল কিন্তু ভালোই চলতেছিল। হঠাৎ করে মানুষের আবার মাথার ভিতর ঢুকলো এটাতে যদি ইঞ্জিন লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়, কষ্টও কম হয়, প্যাডেল করা লাগে না। কিন্তু চ্যালেঞ্জ কি হলো? মোটরসাইকেলের ওজন বেশি, মোটরসাইকেলের স্পিড বেশি। ফলে এই যে মোটরসাইকেলের সেলফ ওয়েট বেশি, স্পিড বেশি, তার যে একটা মোমেন্টামের যে একটা অ্যাকশন টায়ারের উপরে পড়বে, রিমের উপরে পড়বে, স্পোকের উপরে পড়বে, সেই স্পোক, রিম এবং টায়ার ওই রিকোয়ার্ড স্পিডের এবং ওই সেলফ ওয়েটের ডেড লোডের যে ইম্প্যাক্ট, মোমেন্টাম সে সহ্য করতে পারবে কিনা, এটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেল। শত শত অ্যাক্সিডেন্ট ঘটছে, রিম ভেঙে গেছে, স্পোক বেঁকে গেছে, হ্যাঁ, অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটছে। তারপরে আস্তে আস্তে মানুষ কি করলো? মানুষ গবেষণা করতে করতে তখন কিন্তু আর অ্যালয়িং না, হিট ট্রিটমেন্টে চলে আসলো। এই হিট ট্রিটমেন্ট দিয়ে অ্যালয়িং এর মাধ্যমে মেটেরিয়ালসের যে স্ট্রেংথ বাড়ানো যায়, যেখানে শেষ হয়ে গেল সেখান থেকে শুরু হয়ে গেল হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্ট করে আরো অনেকভাবে মেটেরিয়ালসের প্রপার্টি চেঞ্জ করা সম্ভব। এটা মানুষ আস্তে আস্তে একদিনে না, এটা প্রায় এখনো কিন্তু হিট ট্রিটমেন্টের গবেষণা চলতেছে। শত বছর ধরে গবেষণা করে করে আমরা এই অবস্থায় এসেছি এবং হিট ট্রিটমেন্ট করে আমরা অনেক মেটেরিয়ালসের প্রপার্টি চেঞ্জ করে দিতে পারছি এবং গবেষকরা এই হিট ট্রিটমেন্টের ধরন এবং তার আরো বেনিফিট কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে গবেষকরা কাজ করছে। তো হিট ট্রিটমেন্ট কি জিনিস সেটা যদি আমরা এক কথায় বোঝার চেষ্টা করি, তো হিট ট্রিটমেন্ট কিছুই না। হিট ট্রিটমেন্ট হচ্ছে হিটিং আর কুলিং এর গেম, একটা গেম অফ হিটিং অ্যান্ড কুলিং, হিট ট্রিটমেন্ট। এখানে এই হিট ট্রিটমেন্টের কয়েকটা সাইকেল আছে। একটা হচ্ছে হিটিং, আরেকটা হচ্ছে স্পেসিফিক সময় ধরে ধরে রাখা, হোল্ডিং, আরেকটা হচ্ছে কুলিং টু রুম টেম্পারেচার। যদি আমরা এই ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে দেখো, এইদিকে ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার, এক্স অ্যাক্সিসে টাইম। এখানে আমি একটা জিনিস হিট করলাম, এই যে হিট করলাম, আস্তে আস্তে করে হিট করলাম, যেটাকে বলা হলো হিটিং। এরপরে কি করলাম? ধরে রাখলাম, এটাকে বলা হচ্ছে স্পেসিফিক টেম্পারেচারে হোল্ড করা। এরপরে কি? কুল করা। কুলিং বিশাল গেম। কুলিং আস্তে হইতে পারে, খুব দ্রুত কুলিং হইতে পারে, মডারেট কুলিং হইতে পারে। এই যে বিভিন্নভাবে আমরা কুলিং রেট কন্ট্রোল করতে পারি। কুলিং রেট কন্ট্রোল করলেই মেটেরিয়ালসের ভিতরে যে স্ট্রাকচার তৈরি হবে সেই স্ট্রাকচারের সময় কম পাবে, এই মানে কন্ট্রোলড স্ট্রাকচার হয়ে যাবে। এখানে যে স্ট্রাকচারটা হবে ফাস্ট কুলিং রেটে, এখানে সেটা হবে না, এখানে সেটা হবে না। আবার এই কুলিং রেটই শেষ না, আমরা যদি চাই তাহলে কুলিং রেট এইভাবে দিতে পারি, এইভাবে চলে যাবে যে একটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টেম্পারেচার আমি নামাবো 6 মাস ধরে, এটাও আমি করতে পারি। 1200 ডিগ্রি টেম্পারেচার আমি নামাবো উইদিন 1 সেকেন্ড, এটাও হইতে পারে। তো যদি 6 মাস ধরে কুল করি যেরকম মাইক্রোস্ট্রাকচার পাবো, আর 1 সেকেন্ডে যদি চেঞ্জ করি সেরকম মাইক্রোস্ট্রাকচার হবে না। আর আমরা জানি মেটেরিয়ালসের সমস্ত মেটেরিয়ালসের প্রপার্টি চেঞ্জ হয় কিন্তু তার স্ট্রাকচারের উপর ভর করে। তার ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার যেমন হবে তার প্রপার্টি তেমন হবে। আর এখানে যে ঘটনাগুলো ঘটবে হিট ট্রিটমেন্টে সব কিন্তু সলিড স্টেটে হবে, লিকুইড না। লিকুইড হচ্ছে কাস্টিং এর খেলা, ওটা আমরা কাস্টিং যখন ফেল করে গেছে, কাস্টিং এর সীমাবদ্ধতা যখন চলে এসেছে, সেখানেই কাস্টিং শেষ এবং তারপর থেকে শুরু করেই আমাদের এই হিট ট্রিটমেন্টের খেলা শুরু হলো। তো এটা যা কিছুই হবে সবকিছু সলিড স্টেটে হবে, ফিজিক্যাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি চেঞ্জটাও সলিড স্টেটেই হয়ে যাবে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, কুলিং সাইকেল আর আইসোথার্মাল সাইকেল ফিক্স রেখে আমি যদি ডিফারেন্ট রেটে হিটিং করি তাহলে কি প্রপার্টি চেঞ্জ হয়? অবশ্যই অবশ্যই, সব উত্তর পেয়ে যাবো আজকেই।
হ্যাঁ, আমরা শুধু লিখে রাখো। হ্যাঁ, যদি কারো প্রশ্ন থাকে শুধু লিখে রাখো, আমরা এই স্লাইডে চলে আসবো। আমি আগে সবগুলো বলে নিই, অনেকগুলোরই আনসার তোমাদের চলে আসবে, তাহলে তোমাদের জিজ্ঞেসও করা লাগবে না, আবার এটা শেষও হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো লিখে রাখো, আমরা লাস্টে গিয়ে ই করব। হিট ট্রিটমেন্ট, এটা অনেক সময় আসে, কিছু কিছু হিট ট্রিটমেন্ট আমরা বুঝি না, যে যখন ম্যানুফ্যাকচারিং প্রসেস চলতেছে সেই সময় কিন্তু হিট ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু বুঝে না, অনেকেই বুঝে না। যেমন মনে করো শীতকালে রড বানাচ্ছি, 1200 ডিগ্রিতে রোলিং করে সেই রডটা বাইরে ফেলে দিচ্ছি, তখন রুম টেম্পারেচার মনে করো 5 ডিগ্রি সেন্টিগ্রেড। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমি রড বানাচ্ছি, যেখানে রুম টেম্পারেচার 35-40 ডিগ্রি সেন্টিগ্রেড। যেই আমি রোলিং করার পর বাতাসে ফেলে দিচ্ছি, তখন 40 ডিগ্রিতে সে কুল হচ্ছে। তাহলে এনভায়রনমেন্ট অ্যাটমসফেরিক টেম্পারেচার যদি 40 হয়, সেখানে এক ধরনের কুলিং রেট। যদি অ্যাটমসফেরিক টেম্পারেচার 5 ডিগ্রি হয়, সেখানে কিন্তু আরেক ধরনের কুলিং রেট। সেটা কিন্তু আমরা বুঝতেছি না, বোঝারও চেষ্টা করি না, বা বোঝার সুযোগও নয়, অনেকেই বুঝতে পারবে না। আরে আমি তো বাতাসেই ফেলে দিচ্ছি, ওখানে আগেও বাতাসে ফেলতাম। কিন্তু শীতকাল আর গরমকালে যে অ্যাটমসফেরিক টেম্পারেচার ডিফারেন্ট, এটা কিন্তু কনসিডারেশনে নিয়ে আসে না। এই জন্য বলা হচ্ছে অনেক সময় হিট ট্রিটমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতর দিয়েই অটোমেটিক্যালি হয়ে যায়, আনসিন আননোন ভাবে হয়ে যায়। আর এর কারণে কি হয়, মেটালার্জিক্যাল যে মাইক্রোস্ট্রাকচার সেটা মডিফাই হয়ে যায়। যখনই মাইক্রোস্ট্রাকচার মডিফিকেশন চলে আসে, তখনই তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, এই প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। তার মানে হিট ট্রিটমেন্ট ইজ রিলেটেড টু কি, ডাক্টিলিটি চেঞ্জ, রেসিডুয়াল স্ট্রেস চেঞ্জ, grain size change, hardness change, strength change, machinability change, physical property change, toughness change, corrosion resistance change, সব। এখন তুমি যদি মনে করো গেম প্লেয়ার, তুমি চাও রেসিডুয়াল স্ট্রেসকে সরিয়ে দিতে, তাহলে তোমার বুদ্ধি খাটাইতে হবে কি করলে রেসিডুয়াল স্ট্রেস যাবে, কোন ধরনের হিট ট্রিটমেন্ট আমি সিলেক্ট করব। আমি চাই হার্ডনেস বাড়িয়ে দিতে, কি করলে হার্ডনেসটা বেড়ে যাবে। আমি হার্ডনেস চাই কমাইতে, কি করলে হার্ডনেস কমে যাবে। আমি চাই করোশন রেজিস্ট্যান্স বাড়াইতে, কি করলে কমে যাবে, বেড়ে যাবে। এইটা হচ্ছে তোমাকে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হিসাবে তোমাকে জানতে হবে, ভিতরে ঢুকে যেতে হবে। ফলে এখানকার ফিজিক্যাল মেটালার্জি বা সায়েন্স অফ মেটালার্জি যেটা আছে সেটা তোমাকে জানতে হবে, নাইলে কিন্তু এখানে মজা পাবা না। আসো এবার আমরা স্টিলের ডেফিনেশন দেখি। স্টিল হচ্ছে, তোমরা জানো, আয়রন এবং কার্বনের অ্যালয়। কার্বন ছাড়া কিন্তু স্টিল হবে না, মনে রাখবা। চোখ কান বন্ধ করে এই জিনিসটা মনে রাখবা, নো কার্বন নো স্টিল, দ্যাট ইজ ডিফারেন্ট অ্যালয়। ইউ কান্ট সে ইট অ্যাজ স্টিল, স্টিল বলা যাবে না। স্টিল বলতে হলে তাকে অবশ্যই তার ভিতরে কার্বন থাকতে হবে। আবার কার্বনের লিমিটও আছে, এই 2 এর উপরে থাকতে পারবে না। 2 এর উপরে যদি থাকে তাহলে আমরা তাকে স্টিল বলবো না। এরপরে আসো লো অ্যালয় স্টিল। স্টিলের আবার অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে লো অ্যালয় স্টিল, একটা হচ্ছে হাই অ্যালয় স্টিল, একটা হচ্ছে মাইক্রো অ্যালয় স্টিল, হ্যাঁ এরকম আছে। আরেকটা আছে প্লেন কার্বন স্টিল। তাহলে স্টিলের ভাগ কয়টা, 4টা আপাতত। একটা হচ্ছে প্লেন কার্বন, একটা হচ্ছে লো অ্যালয়, একটা হচ্ছে হাই অ্যালয়, আর একটা হচ্ছে মাইক্রো অ্যালয়। তো প্লেন কার্বন বলতে আমরা সেই স্টিলকে বুঝাবো যার ভিতরে শুধুমাত্র কার্বন থাকবে অ্যালয়িং এলিমেন্ট হিসেবে, ইম্পিউরিটি হিসেবে থাকতে পারবে, বাট অ্যালয়িং এলিমেন্ট হিসেবে থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটাকে আমরা প্লেন কার্বন স্টিল বলবো না। আর লো অ্যালয় কাকে বলবো, লো অ্যালয় দেখো এই জায়গায় একটু মনে রেখো, কোন বইয়ে দেখবা এটা 5% বলে, কোন বইয়ে এটা 8% বলে, কোন বইয়ে আবার 10%ও বলে। তো যাই হোক, এটা 5ও ধরতে পারো, 8ও ধরতে পারো, 10 ধরা ঠিক হবে না, এটা 8-এর নিচেই ধরতে হবে। যদি ধরা হয় টোটাল অ্যালয় যোগ করে যদি 8%-এর মতো হয়, তাহলে সেটাকে বলা হবে লো অ্যালয় স্টিল। হাই অ্যালয় তাহলে কি হবে, 8-এর উপরে যদি চলে যায় টোটাল অ্যালয় কন্টেন্ট যোগ করে, সেটাকে আমরা বলবো হাই অ্যালয় স্টিল। আর যদি যত অ্যালয় ওর ভিতরে আসে সমস্ত অ্যালয়গুলোর যোগ করে যদি 0.5% হয়, তাহলে সেটা হবে মাইক্রো অ্যালয় স্টিল।
এখন যে হিট ট্রিটমেন্ট আমরা দেখছি, গেম অফ হিটিং অ্যান্ড কুলিং, এটা কিন্তু রেসপন্স করবে না সব মেটেরিয়ালের জন্য। যে মেটেরিয়ালের ভিতরে অ্যালোট্রপিক প্রপার্টি নাই, অ্যালোট্রপিক বিহেভিয়ার নাই, সেই মেটেরিয়ালের জন্য কিন্তু হিট ট্রিটমেন্ট প্রযোজ্য নয়। আয়রন ইজ অ্যালোট্রপিক মেটেরিয়াল। অ্যালোট্রপিক বলতে কি বুঝি আমরা? বহুরূপী, বহুরূপী মেটেরিয়ালস আয়রন। দেখো গত ক্লাসে যেটা আলাপ করেছিলাম, 1539 সে লিকুইড, তারপরে সে এখানে এসে সে ডেল্টা বিসিসি হয়ে যায়, তারপরে 1400 থেকে শুরু হয় 910 পর্যন্ত সে থাকে হচ্ছে গামা, এটা হচ্ছে এফসিসি। এরপরে 910 থেকে 770, এর মাঝখানে একটা জায়গা থাকে, এটা আবার হচ্ছে নন ম্যাগনেটিক, এটা আলাদা জিনিস। 910-এর নিচেই সে কিন্তু বিসিসি হয়ে যায়, 910-এর নিচেই আসলেই বিসিসি হয়ে যায়, বিসিসি বডি সেন্টার্ড সেল। এইটা দেখো তার তিনটা রূপ আছে, একটা আছে ডেল্টা বিসিসি, একটা আছে গামা এফসিসি, আর একটা আছে আলফা বিসিসি। এই যে রূপ আছে, এই রূপগুলো যদি তার ভিতরে না থাকতো তাহলে তাকে কিন্তু আমরা হিট ট্রিটমেন্ট করে আশানুরূপ প্রপার্টি পেতাম না। তার মানে বলা হচ্ছে হিট ট্রিটমেন্টে যদি আসলে সত্যিকার অর্থে আমাদের কিছু বেনিফিট পেতে হয়, তাহলে মেটেরিয়ালগুলো অবশ্যই অ্যালোট্রপিক হইতে হবে। এটা হচ্ছে বিসিসি। ডেল্টাও এরকম বিসিসিতে থাকে, ডেল্টাও এরকম বিসিসিতে থাকে, আলফাও এরকম বিসিসিতে থাকে, আর এইটা হচ্ছে এফসিসি গামা। এটা হচ্ছে আয়রনের বহুরূপ। ওই জিনিসটাই আবার আমরা নিয়ে এসেছি, একই কথাবার্তা বলা হয়েছে, এটা আমি বলে ফেলেছি। এখন দেখো আমরা বলছিলাম অ্যালয়িং এর কথা। অ্যালয় লিমিটেশনটা দেখো। এই আয়রন, পিওর আয়রন, কিন্তু তার স্ট্রেংথ হচ্ছে, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 40,000 psi, আর ইল্ড স্ট্রেংথ হচ্ছে 20,000 psi। তো 20,000 psi মানে একে যদি 145 দিয়ে ভাগ দাও, 145 দিয়ে যদি ভাগ দাও, 20,000-কে 145 দিয়ে ভাগ দিলে কত হবে? 145, 137। দেখো তুমি যদি একটা বাঁশ ভালো মতো, বা বাঁশের কঞ্চির কথা চিন্তা করো, সে বাঁশটা ভালো মতো যদি ম্যাচিউরড হয়, সে বাঁশেরও যদি টেনসাইল টেস্ট করো, তাহলে দেখা যায় অনেক সময় 100 ক্রস করে যায়। যদি স্টিল আয়রন তার ইল্ড স্ট্রেংথ যদি 137 হয়, 130 হয়, 120 হয়, সেই জায়গায় স্টিল ব্যবহারের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এটা কাঠেরও 120 MPa স্ট্রেংথ আছে, বাঁশের 120 MPa স্ট্রেংথ আছে, প্লাস্টিক আছে অনেক প্লাস্টিক যার 120 MPa স্ট্রেংথ আছে। তাহলে আমরা স্টিল কেন ব্যবহার করব? এরকম একটা ভারী জিনিস ব্যবহার করার কোনো যুক্তি নাই। এখন কি করা হয়? এই প্রপার্টিটা বাড়ানোর জন্য আমাদের দরকার হয় এর ভিতরে অ্যালয় অ্যাড করা, যেটা আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম। অ্যালয় অ্যাড করলে স্ট্রেংথ বেড়ে যাবে। আরেকটা উপায় আছে, যদি আমরা একে ডিফর্ম করি, কোল্ড ওয়ার্কিং করি, দেখো এই যে গ্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রেনের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কেন হয়? এটা আমরা 447-এ পড়বো। এই গ্রেনের ডিসলোকেশন এখানে বেড়ে যায়, এর সামনে অনেক ব্যারিয়ার তৈরি হয়, ফলে পরবর্তীতে ডিফরমেশন বা ডিসলোকেশন মুভমেন্ট ডিফিকাল্ট হয়ে যায়, ফলে স্ট্রেংথ বেড়ে যায়। এইভাবে স্ট্রেংথ বাড়তে বাড়তে একসময় সে ব্রিটেল হয়ে যায়। যদি ব্রিটেল হয়ে যায়, সে মেটেরিয়ালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। যেমন মনে কর একটা বিল্ডিং যদি চোখের সামনে দেখি যে এটা আসলে কলাপস করতেছে, মানুষ কিন্তু হুড়হুড় করে বেরিয়ে সরে গিয়ে সেফ জায়গায় চলে যাবে। কিন্তু একটা বিল্ডিং আমি যদি বুঝে ওঠার আগেই যদি ভেঙে পড়ে, সাডেন ফেইলিওর হয়, ক্যাটাস্ট্রফিক ফেইলিওর যদি হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ বুঝতেও পারবে না আমি বেরোবো। আর যখন বেরোনোর মতো পরিস্থিতি আসবে, বেরোনোর চেষ্টা করবে, যেহেতু সাডেনলি ফেল করবে, সে বেরোনোর সুযোগটা পাবে না, ওর ভিতরে আটকে মারা যাবে। এই জন্যে এইরকম ব্রিটেল মেটেরিয়াল দিয়ে আসলে কোনো স্ট্রাকচার ডিজাইন করা ঠিক না সেফটির জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে
ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল যদি বেশি ব্রিটেল হয়ে যায় তাহলে তার সেফটির জন্য তার ব্যবহার খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়। কিছু কিছু জায়গায় ব্যবহার করা যায়, বাট বেশি জায়গায় ব্যবহার করা যায় না। এখন ঠিক আছে, আমরা যেটা বলছিলাম অ্যালয়িং করে আমরা স্ট্রেংথ বাড়িয়ে দিতে পারি। টাফনেস লস এই যে 1000 PSI নিয়ে 1 লক্ষ PSI নিয়ে যেতে পারি, বাট 1 লক্ষ PSI যেই নিয়ে যাওয়া হয় তখন মেটেরিয়ালসের যেটা বলছিলাম অন্য প্রপার্টিগুলো খুব খারাপ হয়ে যায়, যেমন পোর ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স হয়ে যায়, পোর করোশন রেজিস্ট্যান্স হয়ে যায়, লটস অফ প্রবলেম আসে। এই জন্য আমরা এই বেশি অ্যালয় বেশি কার্বন দিয়ে অ্যালয় বানিয়ে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে চাই না। তখন আসলো আমাদের হিট ট্রিটমেন্ট, এই যে অ্যালয়িং এলিমেন্ট। এরপরে আমরা দেখব যেটা এই যে ডায়াগ্রামে দেখছি সেটা হচ্ছে যে কার্বন দিয়ে, গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম কার্বন এবং নাইট্রোজেন সাডেনলি স্ট্রেংথ বাড়িয়ে দেয়। তো অনেক সময় আছে যে কার্বন দিলে হার্ডনেস বাড়ে, স্ট্রেংথ বাড়ে, ব্রিটেলনেসও বাড়ে। নাইট্রোজেন দিলে হার্ডনেস বাড়ে, স্ট্রেংথ বাড়ে, ব্রিটেলনেস বাড়ে। কিছু কিছু এলিমেন্ট আছে দিলে স্ট্রেংথ বাড়ে না, কিছু কিছু এলিমেন্ট আছে হ্যাঁ। তো এইরকম সিলিকন দিলে অনেক সময় স্ট্রেংথ বেড়ে যায়, ডাক্টিলিটি অত নষ্ট হয় না। যেমন কার্বন একটু দেওয়ার সাথে সাথে ডাক্টিলিটি ঠাস ঠাস করে কমে যায়, কিন্তু এই সিলিকন, মলিবডেনাম, নিকেল এগুলো দিলে এত তাড়াতাড়ি ডাক্টিলিটি কমে না। ফলে আমরা অল্টারনেটিভ অ্যালয় ব্যবহার করেও অনেক সময় করতে পারি, অ্যালয় ব্যবহার করে মেটেরিয়ালসের স্ট্রেংথ বাড়াইতে পারি ডাক্টিলিটি ঠিক রেখে। কিন্তু সেখানেও আরেকটা লিমিটেশন আছে, একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত এটা করা সম্ভব, তারপরে আবার করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে করা সম্ভব, বাট এত দাম পড়ে যায়। যেমন মনে করো 1 কেজি নিকেলের দাম যদি 4000 টাকা হয়, 1 কেজি ক্রোমিয়ামের দাম যদি 3500 টাকা হয়, তাহলে তুমি অর্ডিনারি অ্যাপ্লিকেশনে কিভাবে ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম এর মতো এরকম দামি অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করে তুমি কিভাবে প্রোডাক্ট ডিজাইন করবা? সম্ভব হয় না। এই জন্যই আসলো হিট ট্রিটমেন্ট। এরপরে আসো, এখানে তো আমরা দেখছি ফসফরাস স্ট্রেংথ বাড়িয়ে দেয়, কিন্তু ফসফরাস ওভারঅল স্টিলের কি প্রবলেম তৈরি করে? কি প্রবলেম হোক আর ভালোই হোক যাই করুক, সে কি করে? ফসফরাস এটা বেনিফিশিয়াল হইতে পারে, হার্মফুল হইতে পারে। বেনিফিশিয়াল বলছিলাম যদি তোমার টেকনোলজি থাকে তো ফসফরাসকে কাজে লাগাইতে পারো, নাইলে পারবা না, আমাদের জন্য হার্মফুলই থেকে যাবে। সেই ইয়ের মতো, তোমার ভাল্লুকের মতো, ভাল্লুক যদি পোষ বানাইতে পারো হয়তো তোমার জন্য অনেক কাজ করে দিতে পারবে, আর ভাল্লুক যদি পোষ না বানায় তোমাকে কিন্তু কামড়ায় খেয়ে ফেলবে। তো এইরকম একটা অবস্থা, এটা হার্মফুল হইতে পারে, বেনিফিশিয়াল হইতে পারে। এটা সলিড সলিউশন স্ট্রেংথেনিং ঘটায়, হার্ডেনাবিলিটি বাড়িয়ে দেয়। তারপরে ইমপ্রুভ মেশিনিং, অ্যাটমসফেরিক করোশন রেজিস্ট্যান্স। ফসফরাস যদি অ্যাড করো তাহলে কিন্তু করোশন রেজিস্ট্যান্স বেড়ে যায়, এর হার্ডেনাবিলিটি বেড়ে যায়। এখন হার্ডেনাবিলিটি টার্মটা তোমাদের কাছে নতুন। দেখো একটা ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ দুই ভাবে বাড়ানো যায়, একটা হচ্ছে অ্যালয় অ্যাড করে, ইনফ্যাক্ট 3 ভাবে। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক করে, ডিফর্ম করে, আরেকটা হচ্ছে অ্যালয় অ্যাড করে, আরেকটা হচ্ছে হিট ট্রিটমেন্ট করে। হিট ট্রিটমেন্টে রেসপন্সের মাধ্যমে যদি স্ট্রেংথ বাড়ানো যায় তাহলে বলা হয় যে হার্ডেনাবিলিটি। আর যদি অ্যালয় যদি অ্যালয় অ্যাড করে স্ট্রেংথ বাড়ানো হয় সেটাকে বলা হয় সলিড সলিউশনের মাধ্যমে স্ট্রেংথ বাড়ানো, স্ট্রেংথেনিং। আর যদি কোল্ড ওয়ার্কিং এর মাধ্যমে স্ট্রেংথ বাড়ানো হয় সেটাকে বলা হয় মেকানিক্যাল স্ট্রেসিং বা ডিফরমেশন বা স্ট্রেনিং, যেটাই বলো না কেন, ইন টার্মস অফ ডিফরমেশন, ইন টার্মস অফ কোল্ড ওয়ার্কিং, ইন টার্মস অফ ওয়ার্ম ওয়ার্কিং এর মাধ্যমে স্ট্রেংথ বাড়ানো। তাহলে 3টা প্রসেস। তাহলে হার্ডেনাবিলিটি শুধুমাত্র কথাটা বলার সাথে সাথেই কিন্তু আমাদেরকে বলতে হবে দিস ইজ দ্য রেসপন্স টু হিটিং অ্যান্ড কুলিং, আর কিছু না কিন্তু। আর এটা হচ্ছে সলিড সলিউশন স্ট্রেংথেনিং। এই দেখো এই যে এই কার্ভটা সলিড সলিউশন, কার্বন অ্যাড করলে কিভাবে স্ট্রেংথ বাড়ে, সিলিকন অ্যাড করলে কিভাবে স্ট্রেংথ বাড়ে, এটা কিন্তু রেসপন্স টু হিট না, কিন্তু
এটা রেসপন্স টু অ্যালয় অ্যাডিশন, রেসপন্স টু সলিড সলিউশন। আর hardenability simply কি related to response to heating and cooling. Phosphorus not good বলছি এক সময়, এটা হার্মফুল। কিরকম ভাবে হার্মফুল, কেন হার্মফুল? দেখো, ফসফরাস এটা এলিমেন্ট ছোট, সে যখন এর সলিবিলিটি ইন দ্য আয়রন কম, যদি বেশি পরিমাণ থাকে তখন সে ভিতরে আর জায়গা পায় না, গ্রেন বাউন্ডারিতে চলে আসে। যখন তুমি ফসফরাস গ্রেন বাউন্ডারিতে ছিল না, গ্রেনের ভিতরে ছিল, তখন মেটেরিয়ালসের ব্রিটেল ফেইলিওর। তোমরা 3 to 1 এ পড়ে এসেছো, ক্লিভেজ ফ্র্যাকচার, ইন্টারগ্রানুলার ফ্র্যাকচার পড়েছো না? ইয়েস স্যার। এই দিস ইজ ক্লিভেজ, বামের এটা ক্লিভেজ ফেইলিওর। ক্লিভেজ ফেইলিওর কারে কয়? যদি কোনো মেটেরিয়ালের ফেইলিওর ব্রিটেল হয় এবং ওই ফেইলিওরের পাথটা যদি মেটেরিয়ালসের গ্রেনের যে ক্লিভেজ প্লেন থাকে, সেই ক্লিভেজ প্লেন ফলো করে যায়, তাহলে সেটাকে বলা হবে ব্রিটেল ক্লিভেজ ফ্র্যাকচার। আর যদি এই রকম মেটেরিয়ালসের ভিতরে যদি ফসফরাস বেশি থাকে এবং সেই ফসফরাস যদি গ্রেন বাউন্ডারিতে চলে আসে, এই সেই গ্রেন বাউন্ডারিটাকে দুর্বল করে দেয়, তাহলে সেটাকে বলা হবে গ্রেন বাউন্ডারি ফেইলিওর অথবা ইন্টারগ্রানুলার ফেইলিওর সংক্ষেপে বলা হয়। তবে এই ইন্টারগ্রানুলার ফেইলিওরের জন্য সার্টেন পার্সেন্টেজের একটা ফসফরাস সেখানে গিয়ে জমা হইতে হয়, নাইলে কিন্তু ফেইলিওর হবে না। সার্টেন পার্সেন্ট, আমার পিএইচডি ডেভেলপমেন্ট ছিল যে কত পার্সেন্টেজ ফসফরাস থাকলে একটা ম্যাটেরিয়াল ইন্টারগ্রানুলার থেকে এই ট্রান্সগ্রানুলার থেকে ইন্টারগ্রানুলারে যেতে পারে, সেটার একটা মানে ব্যাপারে পরিষ্কার একটা ধারণা পাওয়ার জন্য আমার পিএইচডির যে কোর্স ছিল, প্রজেক্ট ছিল, তার একটা অংশ। যাই হোক, তো স্যার কত পার্সেন্ট পেয়েছিলেন? এটা পার্সেন্টেজ আবার নির্ভর করবে, এটা হচ্ছে গ্রেন বাউন্ডারির উপরে, মানে মনোলেয়ার থাকতে হবে, মনোলেয়ার। এই গ্রেনের বাউন্ডারির উপরে মনোলেয়ারের ফসফরাস থাকতে হবে। এখন মনে করো গ্রেন যদি ছোট হয়ে যায়, তাহলে গ্রেন বাউন্ডারি এরিয়া একরকমের হয়, গ্রেন যদি বড় হয়ে যায়, গ্রেন বাউন্ডারি এরিয়া আরেক রকমের হয়ে যায়। ফলে দিস ইজ নট অ্যাবসলিউট ভ্যালু, this is controlled by grain size of the material. ঠিক আছে? ওকে স্যার। সিলিকন আরেকটা এলিমেন্ট, আসো সিলিকনের ইফেক্ট দেখো এখানে। হার্ডেনাবিলিটি মাল্টিপ্লাইং ফ্যাক্টর, হার্ডেনাবিলিটি, এটা কিন্তু হার্ডেনাবিলিটি। দেখো আগে দেখো সিলিকন কোথায় ছিল? আগে সিলিকন এক জায়গায় উপরে, হ্যাঁ। সিলিকনের এবার আসো হার্ডেনাবিলিটি। হার্ডেনাবিলিটি কি? রেসপন্স টু হিট। এখন দেখো সিলিকন কিন্তু ম্যাঙ্গানিজের নিচে চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি সিলিকন হার্ডেনাবিলিটি, হিট এবং কুলিং এ সিলিকন বেশি রেসপন্স করে না? করে না? করে না। হ্যাঁ, মলিবডেনাম দেখো, আগে চলে যাও, এখানে দেখো মলিবডেনাম দেখার দরকার নাই, আমরা ক্রোমিয়াম দেখি। ক্রোমিয়াম সলিড সলিউশনে ওইভাবে স্ট্রেংথেনিং খুব একটা করে না, কিন্তু ক্রোমিয়ামকে যদি আমরা হার্ডেনাবিলিটি দেখি, ক্রোমিয়াম দেখছো কোথায় চলে গেছে? উপরে চলে গেছে। ফলে দুইজনের রেসপন্স কিন্তু দুই রকমের। এই জন্যই এই ভুলের কারণেই বাংলাদেশে কিন্তু রডের কোয়ালিটি বাড়ে না, ভালো হয় না। এটা আমি অনেক ভাবে চেষ্টা করেছি, আমি এটার উপরে বইও লিখে তোমার ওই যে কোম্পানি যারা স্টিল বানায় তাদেরকে বড় কোম্পানি দিয়ে দিয়েছি। যাই হোক, গত 10 বছরের আগে যে স্টিলগুলো ছিল সেই স্টিল আর এখনকার স্টিলের ভিতরে কিন্তু অনেক পার্থক্য চলে এসেছে। এটা কিন্তু আমাদের এমএমই ডিপার্টমেন্টেরই কন্ট্রিবিউশন। বাংলাদেশে 20 বছর আগে যে রড ছিল, এখনকার রডের ভিতরে এটা বলতে পারো যে 60-70% কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। মানে আমাদের লেগে থাকার কারণে তারা রেজাল্ট পেয়েছে, ফলে তারা আমাদের কাছে টেকনোলজি নিয়েছে। এই জন্যই দেখবা যে স্টিল মিলগুলোতে আমাদের গ্রাজুয়েট সবচেয়ে বেশি চাকরি করে। আসলে একটা ডিপার্টমেন্টে গ্রাজুয়েট কোথায় চাকরি করবে কোথায় করবে না, এটা নির্ভর করে কিন্তু সেই ডিপার্টমেন্ট কোন ফিল্ডে কন্ট্রিবিউট করতে পারে, এবং মানে পরীক্ষিত কন্ট্রিবিউশন। পারি বললে হবে না।
পানি বললে মানে পারি আমি এটা বললে হবে না, দেখাও। দ্যাট ইজ আউটকাম বেসড এডুকেশন এর উদ্দেশ্য। আমি পারি না, কি পারো দেখাও। সেই আমরা দেখাইতে পেরেছি বলেই কিন্তু স্টিল মিল দেখো আজকে আবুল খায়ের মতো জায়গায় একটা কোম্পানিতে 30 জন চাকরি করে। কিন্তু আজকে আমরা সিরামিক পড়তেছি, আমরা আজকে পলিমার পড়তেছি, কম্পোজিট পড়তেছি, দেখো একটা সিরামিকের গ্রাজুয়েট খুঁজে পাও কিনা, একটা সিরামিকের পলিমার কম্পোজিটের একটা গ্রাজুয়েট চাকরি করতেছে কোন একটা জায়গায় এবং ভালো আছে, খুঁজে দেখো পাও কিনা, পাবা না। কারণ ওই রিসার্চ দিয়ে কোনো লাভ নাই। যে রিসার্চ সোসাইটিতে কাজে লাগে না, যে রিসার্চ দেশের ইন্ডাস্ট্রি অ্যাবজর্ব করে না, যে রিসার্চ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসকে মডিফাই করতে পারে না, সেই রিসার্চের কোনো দাম নাই। এটা হচ্ছে জাস্ট ফর নাথিং, মনের সান্ত্বনা দেওয়া যে আমি এই কাজ করেছি, আমি এইটা থিসিস লিখেছি, ওই থিসিসেরও দাম নাই আর ওই শিখারও দাম নাই, কারণ তুমি কন্ট্রিবিউট করতে পারবে না। এই জন্য এমন ভাবে শিখতে হবে যেটা তুমি দিতে পারো। হ্যাঁ, এখানেই আমার স্টিল মিল গুলো এখানেই ভুল করতেছে। এই কার্ভটার সাথে আগে যে পদ্ধতি স্টিল বানাতো সেটাতে এই জিনিসটা অ্যাপ্লিকেবল ছিল, কারণ তারা শুধু অ্যালয়িং করতো, হিট ট্রিটমেন্ট করতো না। এখন তারা অ্যালয়িংও করতেছে, হিট ট্রিটমেন্ট করতেছে। এই দুইটার মাঝখানে যে একটা ডেলিকেট ব্যালেন্স দরকার, কারণ হিট ট্রিটমেন্টের সময় এরা যেভাবে রেসপন্স করে, অ্যালয়িং এর সময় সেভাবে রেসপন্স করে না। ফলে যদি ভুল করে কোনো এলিমেন্ট দিয়ে দেওয়া হয় এবং সে এক জায়গায় রেসপন্স করে আর এক জায়গায় করে না, তাহলে কিন্তু আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাবো না, অথবা এমন স্ট্রেংথ পাবো যার কারণে ব্রিটেলনেস বেড়ে গেছে, ডাক্টিলিটি থাকবে না। তো যাই হোক, এই জায়গায় আমাদের যথেষ্ট কন্ট্রিবিউট করার ছিল, আমরা করেছি, এবং আরো ভবিষ্যতে কন্ট্রিবিউশনের যথেষ্ট স্কোপ এই স্টিল মিলগুলোতে রয়ে গেছে। আর জানো, বাংলাদেশের আজকে আমাদের গ্রাজুয়েটের 80% দেশে যারা চাকরি করে 80% গ্রাজুয়েট হচ্ছে স্টিল মিলে চাকরি করে। এখন তারপরও আমরা সেখানে গিয়ে ভালো কিছু করতে পারতেছি না। কারণ কেন? কারণ কি, তুমি সিরামিক্স এর উপর 1 বছর রিসার্চ করে স্টিল মিলে ঢুকতেছো, তোমার তো ব্যাকগ্রাউন্ডই নাই, রিসার্চ করার ব্যাকগ্রাউন্ড নাই স্টিলের উপরে, তুমি স্টিলের ইনস এন্ড আউট জানো না। তুমি বুঝে শুনে কেন সিরামিক, তুমি যদি চাকরি করতে চাও স্টিল মিলে, তাহলে তুমি কেন সিরামিক্সের প্রজেক্ট নিলে? যেটা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে জাপানে যে ছেলেটা স্টিল মিলে চাকরি করবে সেই ছেলেটা পুরা ফোর্থ ইয়ার, কোনো থিওরি ক্লাস না, পুরা ফোর্থ ইয়ার সে স্টিলের উপরে 1 বছর রিসার্চ করে এবং ওই ইন্ডাস্ট্রির একটা ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে রিসার্চ করে তারপরে সে পাকা হয়ে ওই ফ্যাক্টরিতে যাবে। যে মিৎসুবিশিতে করবে, যে হোন্ডা কোম্পানিতে করবে, যে টয়োটাতে করবে, টয়োটার একটা প্রবলেম ওই ফোর্থ ইয়ারে পড়ে শিখে বুঝে তারপরে সে ওখানে চাকরিতে যাবে। আমরা কিন্তু সেটা করছি না। এই জন্য আমাদের গ্রাজুয়েটরা কোনো ফ্যাক্টরিতে, কোনো ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারছে না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখবা ইন্ডিয়ানরা, চাইনিজরা কনসালটেন্ট। আমার এই গ্রাজুয়েটরা কিন্তু কনসালটেন্ট না, চাকরি করতেছে ঠিক আছে, কনসালটেন্ট কিন্তু হইতে পারছে না। আরো ডিপ লেভেলের কাজ করতে হবে, তখনই তুমি কনসালটেন্ট হইতে পারবা। যাই হোক, আসো আমাদের অক্সিজেনের ব্যাপার। অক্সিজেন আমরা পড়েছি, এটা রেড শর্টনেস করে, উডি ফ্র্যাকচার হয়, উডি অ্যান্ড স্ল্যান্টি ফ্র্যাকচার হয়, ব্যাড টাফনেস হয়, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। কেন হয়, কিভাবে হয়, সেগুলো আমরা দেখেছি। আর এটা হচ্ছে একটা ছবি যে উডি ফ্র্যাকচারটা কেমন। উডি ফ্র্যাকচার তোমরা জানো যে যে কোনো একটা গাছের ডাল তুমি নিয়ে এসে জাস্ট মোচড় দাও, যেভাবে ভাঙে তার যদি টপ ভিউটা নাও এরকম দেখা যায়, দ্যাট ইজ উডি ফ্র্যাকচার। এটা আমরা সালফার ট্রেস এলিমেন্ট, এটা গ্রেন বাউন্ডারিতে জমা হয়। আর বলছিলাম যে সালফার যদি দেওয়া হয় তাহলে এই মেশিনেবিলিটি বাড়ে। কিভাবে মেশিনেবিলিটি বাড়ে সেটা আমাদের গত ক্লাসে আলাপ করেছিলাম যে সালফার আসলে পিওর ফর্মে থাকতে পারে না, এটা থাকে হচ্ছে সালফাইড ফর্মে, আইদার আয়রন সালফাইড অর ম্যাঙ্গানিজ সালফাইড। যে ফর্মেই থাকুক না কেন, এটা হচ্ছে কন্টিনিউয়াস নেটওয়ার্ক থাকে, কন্টিনিউয়াস একটা লাইন থাকে না, এটা ডিসক্রিট ফর্মে থাকে, ভাঙ্গা ফর্মে থাকে। ফলে যখন মেশিনিং করা হয় ওই জায়গায় পাশাপাশি 2টা লেয়ার অফ দ্য মেটালসকে সেপারেট করে রাখে। ফলে চিপ যখন তৈরি হয়, কাটিং এর সময় যে চিপস তৈরি হয়, সেই চিপস গুলো ওখানে ভেঙে যায়।
আর যত ছোট ছোট চিপস তৈরি হয় তত তার মেশিনেবিলিটি ভালো হয়। এদিক দিয়ে ই করে, কিন্তু সালফার আবার হট শর্টনেস, যেটা বলেছিলাম হট শর্টনেস অক্সিজেনও করে, সালফারও করে, কারণ সালফার আয়রন সালফাইড ম্যাঙ্গানিজ সালফাইড তৈরি করে। এই আয়রন সালফাইড ম্যাঙ্গানিজ সালফাইডের মেল্টিং টেম্পারেচার 1539-এর চেয়ে অনেক অনেক কম, ফলে রোলিং করার সময় ওই জায়গায় সে গলে থাকে, যেখানেই সালফার সেখানেই গলে যায়, আর গলে গেলেই ওখান থেকে ভেঙে যায়। ওয়েল্ডাবিলিটিও নষ্ট হয়ে যায়। ওয়েল্ডিং করার সময় সে হাই টেম্পারেচার আবার সালফার সেগ্রিগেটেড হবে গ্রেন বাউন্ডারিতে, গ্রেন বাউন্ডারিকে ব্রিটেল করে দিবে। টিনের কথা বলেছিলাম, টিন আসলে খুবই খারাপ জিনিস, আমরা এটা মেটেরিয়ালের ভিতরে ব্যবহার করি না, করতে চাই না, কিন্তু ইন্টেনশনালি অনিচ্ছাকৃতভাবে এর ভিতরে কিছু টিন থেকে যায়, বিকজ আমরা মিনারেল ওরকে রিফাইন করেই কিন্তু স্টিল বানাই। ওই যে প্রথম জীবনে যে টিনটা থেকে যায় সেটা কিছু কমে, বাট একেবারে জিরো হয়ে যায় না, অল্প অল্প থেকে যায়। সেই টিন কি করে, এটা সালফার ফসফরাসের মতোই গ্রেন বাউন্ডারিতে চলে যায়, এবং গ্রেন বাউন্ডারিতে গিয়ে সেই গ্রেন বাউন্ডারিগুলোকে ব্রিটেল করে দেয়। ব্রিটেল করে দিলে টাফনেস কমে যায়, হার্ডনেস হয়তো একটু বেড়ে যায়। একইভাবে এইটা টিন, আর্সেনিক, অ্যান্টিমনি সবগুলোর একই কাজ, একইভাবে ই করে দেয়। নাইট্রোজেন বলছিলাম যে খারাপ হইতে পারে, ভালো হইতে পারে। আর নাইট্রোজেন এতই ভালো এখন জাপানিজদের কাছে যে যারা লক্ষ লক্ষ টন নিকেলকে সেভ করে লক্ষ লক্ষ টন নাইট্রোজেন প্রকৃতি থেকে নিয়ে তারা সুপার অস্টেনাইট স্টেনলেস স্টিল বানিয়ে ফেলেছে। নাইট্রোজেন, আরেকটা নাইট্রোজেনের গুণ হচ্ছে সামান্য পরিমাণ নাইট্রোজেন দিলে দেখো 0.1% নাইট্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট টু 1% নিকেল। চিন্তা করে দেখো কি পরিমাণ স্ট্রং ইনফ্লুয়েন্স ইন আয়রন। এ কি করে, এক্সপান্ড, গামা ফেজকে এক্সপান্ড করে। তার মানে কি, এটার মিনিং হচ্ছে যে গামা ফেজটাকে এক্সপান্ড করতে 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 তাকে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসে। এই জন্য কি হয়, আয়রনের গামা ফেজটা রুম টেম্পারেচারে স্টেবল হয়ে যায়, সেটার নামই হচ্ছে অস্টেনাইট। আর এই জন্য স্টিলগুলোর নাম দেওয়া হয়েছে কি, অস্টেনাইটিক স্টেনলেস স্টিল। এরপরে আসো স্ট্রেংথ। 0.1% যদি তুমি নাইট্রোজেন দিতে পারো, ইল্ড স্ট্রেংথ সিরিয়াসলি বেড়ে যায়, বেড়ে যায়। সামান্য একটু অ্যাড করলেই অনেক ইফেক্ট পাওয়া যায়। এরপরে আসো অ্যালয় স্টিল। তাহলে আমরা প্লেন কার্বন স্টিল পড়লাম, যেটা হচ্ছে যে স্টিলের ভিতরে সামান্য পরিমাণ ইমপিউরিটি থাকবে, বাট অ্যালয় হিসেবে থাকবে শুধুমাত্র কে, কার্বন। এরপরে আমাদের যেটা হচ্ছে অ্যালয় স্টিল আছে। আমরা অ্যালয় কাকে বলবো? প্রত্যেকটা স্টিলের ভিতরেই কিন্তু আয়রন, কার্বন, সিলিকন, সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ সবই থাকবে। তারপরও আমরা তাকে প্লেন কার্বন স্টিল বলবো যদি অ্যালয় করা হয়, তাহলে তাকে আমরা প্লেন কার্বন স্টিল বলবো। এখন তুমি ইচ্ছা করে হোক অনিচ্ছা করে, সেটা তোমার একটা রেঞ্জ থাকতে হবে যে এত পার্সেন্ট যদি থাকে এই এলিমেন্টটা, তাহলে তাকে আমরা অ্যালয় স্টিল বাউন্ডারি লেভেল আর পড়াবো। তার আগে আমরা বোরন, তারপরে লেড, নাইট্রোজেন শোনা যায় না? একটু বেঁধে বেঁধে আসতেছে, আপনি কি একটু স্যার কথা আগের একটু কেটে সেন্টেন্সটা রিপিট করবেন? হ্যাঁ, বলছি যে অ্যালয় স্টিল এখন শোনা যায়? জি জি স্যার, স্যার, এখন এখন শোনা শুনতে যাচ্ছে। হ্যাঁ, বলছি যে অ্যালয় স্টিল কাকে বলবো? যদি আমি ইচ্ছা করে কোনো এলিমেন্ট যোগ করি আদার দ্যান কার্বন, কার্বন থাকতেই হবে স্টিলে, নাইলে সে কিন্তু স্টিল হবে না। কোনো এলিমেন্ট যদি ইচ্ছা করে বাড়তি প্রপার্টি পাওয়ার জন্য অ্যাড করি, তাহলে সেটাকে আমরা অ্যালয় স্টিল বলবো।
সেই এলিমেন্টটা আবার একটা সার্টেন রেঞ্জ ক্রস করতে হবে। সেই রেঞ্জটা কত আমি তোমাদের পরে বলতেছি, এখন আসে নাই, ওটা আসলেই বলে দেব। এরপরে আমি যেটা বলছি যে অ্যালয় হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি আয়রনের জন্য, আমরা কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন, কপার, ক্রোমিয়াম, মলিবডেনাম, ভ্যানাডিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, বোরন, টাইটানিয়াম, জিরকনিয়াম, লেড, নাইট্রোজেন, টাংস্টেন, এগুলো সব অ্যালয় হিসেবে ব্যবহার করতে পারি। স্যার বোরন তো বি হবে, বিও কেন? তাহলে বি হবে, বি হবে বোরন। ভুল একটু থাকতে পারে তো লেখার সময়, টাইপ করার সময়। এরপরে আসো কার্বন। কার্বন তোমার ইফেক্ট কি সেটা আমরা জানি। কার্বন এটা স্ট্রেংথ বাড়ায়। আর এই দেখো এখানে প্রথমেই লেখা আছে মাস্ট ইন স্টিল, কার্বন ছাড়া কিন্তু স্টিল হবে না। হ্যাঁ, কার্বন হার্ডেনাবিলিটি বাড়িয়ে দেয়। তার মানে কি, কার্বনের এবার ইফেক্ট দেখো, সে সলিড সলিউশনের স্ট্রেংথ বাড়ায়, হার্ডেনাবিলিটিও বাড়ায়। তারপর সে কার্বাইড তৈরি করে, সে বেইনাইট তৈরিতে হেল্প করে, মার্টেনসাইট তৈরিতে হেল্প করে। বেইনাইট মার্টেনসাইট কি আমরা পরে আসতেছি। কার্বন যত অ্যাড করা হবে তত ক্ষয় কমে যাবে, অ্যাব্রেশন কমে যাবে, কিন্তু প্রবলেম হবে, ডাক্টিলিটি এবং টাফনেস কমে যাবে। ডাক্টিলিটি, টাফনেসটা কমে যাবে যদি কার্বন অ্যাড করো। এবার আসো প্রপার্টিটা আমরা দেখে নেই, কিভাবে কার্বন অ্যাড করলে প্রপার্টি চেঞ্জ হয়। এটা আছে টেনসাইল স্ট্রেংথ, এটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ, এটা হচ্ছে ইলংগেশন। দেখতেই পারতেছ কার্বন যত বাড়াচ্ছ ইল্ড স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, ডাক্টিলিটি কমে যাচ্ছে। এরপরে দেখো একটা সার্টেন টাইম পরে এই স্টিলের স্ট্রেংথ আর বাড়ে না। সেটা কত, এই 0.8 এর কাছাকাছি। এটা কি ইউটেকটয়েড পড়েছো মনে হয়, ইউটেকটয়েড 0.8% অথবা 100% পারলাইটের পরে যদি আরো কার্বন অ্যাড করো তখন তার স্ট্রেংথ কমে যায়। কেন কমে যায় সেটা আমরা পরে আলাপ করব। ম্যাঙ্গানিজ কি করে, সলিড সলিউশনের মাধ্যমে স্ট্রেংথ বাড়ায়, হার্ডেনাবিলিটি বাড়ায়। তারপরে তোমার ইনক্রিজড ম্যাঙ্গানিজ যদি বেশি হয়ে যায়, ম্যাঙ্গানিজ যদি বেশি হয় তাহলে আমাদের কোয়েন্স করার সময় অনেক সময় ক্র্যাকিং হয়ে যায়। ম্যাঙ্গানিজ যদি বেশি দাও উইয়ার রেজিস্ট্যান্স বেটার পাবা। এই জন্য দেখবা খেয়াল করে যত রেল ট্র্যাক, ট্রেন যে ব্লকের উপর দিয়ে চলে রেল, সেগুলো সব ম্যাঙ্গানিজ স্টিল দিয়ে বানানো হয়। এত হিউজ মেটেরিয়াল কম পয়সায় ম্যাঙ্গানিজ ছাড়া অন্য কোনো অ্যালয় অ্যাড করা যায় না। অন্য কোনো অ্যালয় অ্যাড করলে হিউজ দাম পড়ে যায়। এই জন্য কম পয়সায় ভালো একটা রেজাল্ট, ক্ষয় রোধক একটা স্টিল ম্যাঙ্গানিজ তৈরিতে আমাদের সাহায্য করে। ম্যাঙ্গানিজ ক্ষয় রোধক স্টিল তৈরিতে সাহায্য করে। কিন্তু আমরা পড়ে এসেছি ম্যাঙ্গানিজ কিন্তু আবার টেম্পার এমব্রিটলমেন্ট তৈরি করবে। টেম্পার এমব্রিটলমেন্ট কি, সেটা আরেকটা হিট ট্রিটমেন্টের নেগেটিভ ইফেক্ট, এটা আমরা পরে পড়ব। যত আসবে আস্তে আস্তে আমরা ইতে চলে যাব। কপার, স্যার হ্যাঁ বলো, ম্যাঙ্গানিজ লিখে রাখো আমি পরে উত্তর দেব। কপার রেজিস্ট্যান্স টু করোশন, করোশন প্রপার্টি ভালো করবে, কিন্তু এটা অন্য কিছুর জন্য ভালো না, মেশিনিং এর জন্য ভালো না, তারপরে তোমার এই সারফেস কোয়ালিটির জন্যও ভালো না। মেশিনেবিলিটি ভালো না হইলে আসলে সারফেস কোয়ালিটি ভালো হয় না। কপারের সবচেয়ে বড় বেনিফিট এটা হচ্ছে করোশন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। তাহলে আমার যদি ওই রকম কোনো ক্রিটিক্যালি ইস্যু আসে করোশন বাড়ানোর কম পয়সায়, তাহলে আমরা কপারকে ব্যবহার করতে পারি। ক্রোমিয়াম ভেরি ভেরি ইউজফুল একটা অ্যালয়িং এলিমেন্ট, এবং সে অনেক কিছু ঘটনা, অনেক রকমের গেম প্লে করে। এই জন্য ক্রোমিয়ামের ব্যবহার স্টিলের ভিতরে অনেক অনেক বেশি। বলতে পারো যে ক্রোমিয়ামের যে এলিমেন্টটা, অ্যালয়িং এলিমেন্টটা সবচেয়ে পৃথিবীতে ব্যবহার করা হয় বেশি, সেটা হচ্ছে ক্রোমিয়াম। কি কি কাজ করে, হার্ডেনাবিলিটি বাড়ায়, এটা সহজেই হার্ডেনিং করার জন্য সাহায্য করে। এর
কার্বাইড তৈরি করে ক্ষয় কমায়। কার্বাইড টুলস নাম শুনেছো তোমরা, সেগুলো তৈরিতে আমরা হেল্প করতে পারি, এই ক্রোমিয়ামকে ব্যবহার করতে পারি। তারপরে এখানে নানান রকমের কার্বাইড, এগুলো আমরা পড়বো, ডিটেল পড়বো। আয়রন ক্রোমিয়াম কার্বাইড অনেক রকমের হইতে পারে, অনেক মরফোলজির কার্বাইড হইতে পারে। সেই কার্বাইডগুলো আমরা গেম প্লে করব, করে কোন কার্বাইড সবচেয়ে ভালো সেই কার্বাইডটা নিয়ে আসার চেষ্টা করব। স্পেসিফিক অ্যাপ্লিকেশনে যে কার্বাইড ভালো সেই কার্বাইডের হিট ট্রিটমেন্ট আমরা ব্যবহার করব। আসলে খুবই ডেলিকেট ইস্যু, হিট ট্রিটমেন্টের উপরে সারা জীবন কাজ করলেও মানে এর শেষ প্রান্তে এসে পৌঁছানো যাবে না, এত ডেলিকেট। শুধু ক্রোমিয়াম নিয়ে কাজ করলেই তো 10 বছর কাজ করলে ক্রোমিয়ামের কাজ শেষ করতে পারবো না, সো ডেলিকেট ক্রোমিয়াম অ্যালয়িং এলিমেন্ট হিসাবে। এরপরে আমরা অন্যতে চলে যাই, নিকেল। নিকেল নন কার্বাইড ফার্মিং অ্যালয়িং এলিমেন্ট। ফলে এমন একটা জায়গা আমি চাচ্ছি যেখানে কার্বাইড থাকতে পারবে না, ইয়েস, নিকেল ব্যবহার করো। এমন একটা জায়গা চাচ্ছি যেখানে অস্টেনাইট আমার তৈরি হইতে হবে, যেমন অস্টেনাইট স্টেনলেস স্টিল। যদি নিকেলকে বাদ দিয়ে, সরি নাইট্রোজেনকে যদি বাদ দিয়ে দাও, তো নাইট্রোজেন বাদে যে অ্যালয়িং এলিমেন্ট এতদিন যাবত আমাদের হেল্প করে আসছিল সেটা হচ্ছে নিকেল। শুধু এতদিন যাবত না, এখনো শুধুমাত্র ডেভেলপ কান্ট্রি ছাড়া কিন্তু নাইট্রোজেন স্টিলের ভিতরে ডিজলভ করতে পারে না, এর টেকনোলজি ভিন্ন। ফলে এটা ইচ্ছা করলেই কিন্তু আমরা করতে পারবো না, ভেরি ভেরি সিক্রেট টেকনোলজি, নাইট্রোজেন ডাইজেস্ট করানো ইনসাইড দ্য লিকুইড আয়রন। এই জন্য পারে না বলে মানুষ শর্টকাট যেটা আছে সেই কাজটা করে, এটা হচ্ছে নিকেলই দেয়। নিকেল আর নাইট্রোজেন একই ধর্মী, কার্বাইড এই তোমার গামা স্টেবিলাইজার, হার্ডেনেবিলিটি বাড়াই দিবে। তারপরে এটা ফ্র্যাকচার, এই অ্যাপিয়ারেন্স, ট্রানজিশন টেম্পারেচার এটা বেটার করবে। অল্পতেই আমরা মার্টেনসাইট পাবো, হিট ট্রিটমেন্টে ভালো বেনিফিট পাবো। এই যে এইরকম অবস্থা। এখানে দেখো আমরা যদি নিকেল অ্যাড করি গামার এই আয়রনের ভিতরে, তাহলে 0% যখন নিকেল ছিল তখন তার ঘরটা ছিল এরকম গামার জোন। 4% নিকেল জোন অ্যাড করছো, গামার ঘর এখানে চলে আসছে। 8% অ্যাড করছো, গামার ঘর এইভাবে বড় হয়ে গেল। এবং সে আস্তে আস্তে খেয়াল করে দেখো, আস্তে আস্তে সে বেজের কাছে চলে যাচ্ছে। বেজের কাছে চলে যাওয়া মানে এই যে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই যেই চলে যাবে সে কিন্তু স্টেবল হয়ে গেল আয়রন কার্বন ডায়াগ্রাম অনুযায়ী। লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারে যে ফেজটা স্টেবল সেই ফেজটা কিন্তু রুম টেম্পারেচারে স্টেবল, ঠিক কিনা? আয়রন কার্বন ডায়াগ্রাম মাথায় আসে? না থাকলে আমরা আবার পড়বো, এখানেই পড়ে নিব। ভ্যানাডিয়াম উল্টা, নিকেলে পুরো উল্টা, স্ট্রং কার্বাইড ফর্মার, ভেরি স্ট্রং কার্বাইড ফর্মার, ডিজলভ ইন গামা, হার্ডেনেবিলিটি বাড়াই দিবে, উইয়ার রেজিস্ট্যান্স বাড়াই দিবে, সেকেন্ডারি হার্ডেনিং বাড়িয়ে দিবে, সেকেন্ডারি স্ট্রেংথেনিং বাড়িয়ে দিবে। কিভাবে করবে সবগুলো আমরা পড়বো। এই যে কিভাবে কতটুকু করে না করে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ইফেক্ট, সেকেন্ডারি হার্ডেনিং, টেম্পারিং, এটা সব জিনিসগুলো আমরা পড়বো ডিটেল, আগেও আমরা কিছুটা বলেছি। মলিবডেনাম, ভ্যানাডিয়াম বলতে পারো চাচাতো ভাই, কাছাকাছি এরা। Strong carbide former, dissolve slightly in cementite, secondary hardening in tempering, বললাম না একই জিনিস। মলিবডেনাম ভ্যানাডিয়াম একই জিনিস। মলিবডেনাম একটু ডেলিকেট, কিছু স্পেসিফিক সুবিধা আছে, মলিবডেনামের দামও বেশি। মলিবডেনামের দাম বেশি। মলিবডেনাম সাধারণত 0.2 থেকে 0.4% মলিবডেনাম যদি থাকে টেম্পার এমব্রিটেলমেন্ট ডিলে করে দেয়। টেম্পার এমব্রিটেলমেন্ট যে যে কারণে হয় সেটা মলিবডেনাম যদি থাকে তাহলে এটা ডিলে করে। এই যে মলিবডেনামের ইফেক্ট, নায়োবিয়ামের ইফেক্ট এখানে সব দেওয়া আছে ডায়াগ্রামগুলো। টাংস্টেন খুব বেশি ব্যবহার করা হয় না, শুধু টুল স্টিলে কিছু ব্যবহার করা হয়। দেখতেছো এটা মলিবডেনামের মতোই, ভ্যানাডিয়ামের মতোই স্ট্রং কার্বাইড ফর্মার, সিমিলার টু মলিবডেনাম, একই রকমের প্রপার্টি, ক্ষয় খুব কম কমায়। এই জন্য হাই স্পিড স্টিল আসলে মলিবডেনাম এবং টাংস্টেন বাদে হাই স্পিড স্টিলই হয় না, কারণ এরা এত ক্ষয় কমায়।
এরপর আসতেছে নায়োবিয়াম, ট্যান্টালাম। এটা মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট। মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট কাকে বলবো? যে অ্যালয়িং এলিমেন্ট গুলো খুব অল্প পরিমাণ অ্যাড করলে ভালো বেনিফিট দেয়, বেশি অ্যাড করলে ওই বেনিফিট আর পাওয়া যায় না, তাকে বলা হয় মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট। নায়োবিয়াম, ট্যান্টালাম মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট, এরাও কার্বাইড ফর্মার, নাইট্রাইট ফর্মার। হ্যাঁ, ফলে যখন আমি নাইট্রাইডিং করতে চাইবো, তখন ওই স্টিলের ভিতরে যদি এই নায়োবিয়াম, ট্যান্টালাম থাকে, তাহলে সহজেই নাইট্রাইডিং হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে নায়োবিয়াম গ্রেন ছোট করে দেয়, দেখো উইদাউট নায়োবিয়াম বাম পাশে, ডান দিকে উইথ নায়োবিয়াম। এবং সেই নায়োবিয়াম কিন্তু ইন দ্য রেঞ্জ অফ 0.03, এটা নাই বললেই চলে, এটা ইম্পিউরিটি হিসেবে অনেক সময় থাকে। এই অল্প পরিমাণ নায়োবিয়াম সিরিয়াস ইম্প্যাক্ট অন গ্রেন সাইজ। আর তোমরা জানো হল প্যাচ রিলেশনশিপে কি বলা হয়েছে? স্ট্রেংথ অফ এনি ম্যাটেরিয়ালস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু গ্রেন সাইজ। গ্রেন সাইজ। রুট ওভার, হুম, গ্রেন সাইজের রুট ওভার না স্যার? হ্যাঁ, যেটাই হোক, ওই অত ডিটেল বলা যাবে না। এটা তোমার হচ্ছে যে গ্রেন সাইজ যত ছোট হবে তত তার স্ট্রেংথ বেড়ে যাবে। এটা হচ্ছে আসল কথা। রিলেশনশিপ কি আছে সেটা স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, তারপরে তোমার স্কোয়ার থাকতে পারে, হ্যাঁ, রুট থাকতে পারে, সেটা আলাদা কথা। ওটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যালু। এই যে এইগুলো সব নায়োবিয়ামের ইফেক্ট কত কি থাকলে না থাকলে কি হবে সেটা এখানে দেওয়া আছে। টাইটানিয়াম, নায়োবিয়াম সিমিলার গোত্রের। টাইটানিয়াম যা করে নায়োবিয়ামও তাই করে। অ্যালুমিনিয়াম কি করে? সাধারণত অ্যালুমিনিয়াম অ্যালয়িং এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় না। কি হিসেবে ব্যবহার করা হয়? ডিঅক্সিডাইজার হিসেবে ব্যবহার করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অল্প দেওয়া হয়। সেই অ্যালুমিনিয়াম খেয়াল রাখা দরকার যে অ্যালুমিনিয়াম দেওয়ার সাথে সাথে কিন্তু অক্সাইড হয়ে যাবে। ওর ভিতরে যত অক্সাইড আছে, অক্সিজেন আছে, সব যদি অক্সাইড হয়ে যায়, ওর ভিতরে পড়ে থাকে, তাহলে ওই স্টিলের স্ট্রেংথ কমে যাবে। তাহলে অক্সাইড তৈরি হবে, অক্সাইডগুলোকে কিন্তু বের করে নেওয়ার সুযোগ থাকতে হবে, নাইলে স্টিলের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এটা নাইট্রাইট ফর্মার। ফলে যদি নাইট্রাইডিং করতে চাও তার ভিতরে আগে থেকে অ্যাড করে দিতে পারো। বোরন, মেইন ফাংশন হার্ডেনেবিলিটি, নো ব্যাড ইফেক্ট অন ডাক্টিলিটি। বোরন এমন একটা জিনিস, ডাক্টিলিটি খুব একটা কমায় না, ভালো জিনিস। ক্লাসিফিকেশন অফ স্টিল। ক্লাসিফিকেশন অফ স্টিল দেখো তোমরা যেভাবে আগে পড়ে এসেছো সেই পড়া এখন এখানে নাই। একটা স্টিলকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। কম্পোজিশন হিসেবে আমরা ক্লাসিফাই করতে পারি, যেমন কার্বন অ্যালয়, প্লেন কার্বন স্টিল, নন অ্যালয় স্টিল, অ্যালয় স্টিল, লো অ্যালয় স্টিল, হাই অ্যালয় স্টিল, মাইক্রো অ্যালয় স্টিল, ইন টার্মস অফ কেমিক্যাল কম্পোজিশন। ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর বেসিস করে আমরা স্টিলকে ক্লাসিফাই করতে পারি, যে কনভার্টার স্টিল, ইলেকট্রিক আর্ক ফার্নেস স্টিল, ইলেকট্রোস্ল্যাগ স্টিল। ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর অ্যাপ্লিকেশন, কোথায় ব্যবহার করব সেই বেসিসে আমরা স্টিলকে ক্লাসিফাই করতে পারি। স্ট্রাকচারাল স্টিল, টুল স্টিল, স্টেনলেস স্টিল, হিট রেজিস্ট্যান্ট স্টিল। ফিনিশিং এর উপরে আমরা করতে পারি, ফিনিশিং হিট ট্রিটমেন্টের উপরে, যেমন হট ওয়ার্ক, হট রোলিং, কোল্ড রোলিং, কাস্টিং, টিএমসিপি, থার্মোমেকানিক্যালি কন্ট্রোল প্রসেসিং, টিএমসিপি, থার্মোমেকানিক্যালি কন্ট্রোল প্রসেসিং। পায়োনিয়ার এটা হচ্ছে জাপানিজরা, তারাই বানিয়েছে এটা। সারা ওয়ার্ল্ডে এই টিএমসিপি এখনো জাপানিজ, জার্মান, আমেরিকা, ইভেন নর্থ অস্ট্রেলিয়া, এরাও এখনো অতটা ব্যবহার করে না। জানো অস্ট্রেলিয়া আসলে অত ইন্ডাস্ট্রিয়ালাইজড না, তাদের মিনারেল ন্যাচারাল রিসোর্সকে নিয়েই যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে। ইভেন ভালো একটা গাড়ির কোম্পানি পর্যন্ত ইতে নাই, অস্ট্রেলিয়ায় নাই। তাদের হিউজ ফিল্ড আছে, গরু পালে, মিল্ক বিক্রি করে, আর ইউরেনিয়াম আছে,
আয়রনের ওর আছে, কপার আছে, এই সবগুলো প্রকৃতি থেকে তারা তোলে, মিনারেল প্রসেসিং করে বিদেশের কাছে বিক্রি করে, দ্যাট ইজ তাদের মেইন ইনকাম। টিএমসিপির পায়োনিয়ার এখনো জাপানিজরা, আমেরিকা, জার্মান এরা এগুলো করে, ব্রিটিশরা করে। প্রোডাক্ট শেপের উপর বেসিস করে ক্লাসিফিকেশন হইতে পারে, বার হইতে পারে, প্লেট হইতে পারে, স্ট্রিপ হইতে পারে, টিউব হইতে পারে। অক্সিডেশন প্র্যাকটিস, যেটা আগেই বলেছিলাম, রিমড স্টিল, কিল্ড স্টিল, সেমি কিল্ড স্টিল হইতে পারে। মাইক্রোস্ট্রাকচারের উপর বেসিস করে যদি আবার স্টিলে ক্লাসিফিকেশন করো তাহলে আবার আরেক রকমের হবে। ফেরাইটিক স্টিল, পার্লাইটিক স্টিল, মার্টেনসাইটিক স্টিল, ডুপ্লেক্স স্টিল, অস্টেনাইটিক স্টিল। হ্যাঁ, ডুপ্লেক্স বলতে এখানে অনেক রকমের হইতে পারে, ফেরাইট পার্লাইটের মিক্সড হইতে পারে, পার্লাইট অস্টেনাইটের মিক্স হইতে পারে, মার্টেনসাইট অস্টেনাইটের মিক্স হইতে পারে, সেগুলো হয়ে যাবে ডুপ্লেক্স। এবার এরপরে আসো, পৃথিবীতে অনেক রকমের স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সেই স্ট্যান্ডার্ডের মতো করে যারা ভাগ করো তাহলে এসএই, এএসটিএম, এআইএসআই, ডিন, জিস, বিএস, লটস, আইএস, গোস্ট, হ্যাঁ, আরএস, লটস অফ স্ট্যান্ডার্ড এখন তৈরি হয়ে গেছে। কারণ দুনিয়ার বিভিন্ন জাতি 20 বছর আগে যেখানে ছিল এখন সেখানে নাই, অনেক এগিয়ে গেছে। অর্থনৈতিকভাবে তুমি যদি চিন্তা করো, চায়নার কথা চিন্তা করো, 20 বছর আগে যে চায়নাদের মাথা পিছু আয় ছিল মাত্র $3000, আজকে তার এখন $14,000, $14,000 মাথা পিছু ইনকামে চলে গেছে, যাতা কথা না। 140 কোটি মানুষের যদি মাথা পিছু আয় $14,000 হয়ে যায়, এটা কিন্তু রিয়েলি মাথা খারাপ করা একটা জিনিস। এবং আসলেই মাথাও খারাপ হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর নেতাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, চায়নাকে কিভাবে আটকানো যায়। হিট ট্রিটমেন্টের বেসিসে আমি স্টিলকে ক্লাসিফাই করতে পারি, অ্যানিল্ড স্টিল, কোয়েন্সড স্টিল, টেম্পার্ড স্টিল, এয়ার কুলড স্টিল। কোয়ালিটি উপরে বেশি হিসাব করে করতে পারি, ফোর্জিং স্টিল, কমার্শিয়াল কোয়ালিটি স্টিল, ফোর্জিং গ্রেডের স্টিল কিন্তু ডিফারেন্ট হয়। তো এই লটস অফ জিনিস আছে। এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে অ্যালয়িং এলিমেন্ট, কখন অ্যালয় স্টিল বলবো আর কখন প্লেন কার্বন বলবো। দেখো, ম্যাঙ্গানিজ ছাড়া সাধারণত স্টিল হয় না, এই জন্য বলা হচ্ছে ম্যাঙ্গানিজ যতক্ষণ পর্যন্ত 1.65% ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত একে আমরা প্লেন কার্বন স্টিল বলবো। সিলিকন ছাড়া স্টিল হয় না, কারণ মাটি বালির ভিতরে আয়রন লুকিয়ে থাকে, তাকে থেকে এক্সট্রাক্ট করা হয়। যতক্ষণ পর্যন্ত সিলিকন 0.6% ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা সিলিকন স্টিল বলবো না, প্লেন কার্বন স্টিল বলবো। কপার যতক্ষণ পর্যন্ত 0.6% ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা কপার স্টিল বলবো না। এইভাবে আমাদের ক্লাসিফাই করে নিতে হবে, কপার কতটুকু থাকলে, ম্যাঙ্গানিজ কতটুকু থাকলে। ক্রোমিয়াম এটা সাধারণত দেখা গেছে যে 0.2%, 0.3% ক্রস করলেই অনেক সময় বলা হয়, কিন্তু সেটা আবার হিসাব করতে হয় যে লো অ্যালয়ের ভিতরে পড়ে যায় কিনা। অনেক সময় লো অ্যালয়ের ভিতরে অনেকে ফেলে দেয়। আসল কথা হচ্ছে যে তুমি এখানকার কোনো গাইডলাইন তৈরি করতে পারবো না, কারণ এই সমস্ত প্যাটেন্ট আমাদের করা না, এই ব্যাপারে আমাদের কোনো রিসার্চের কোনো আমাদের ভূমিকা নাই। একজন মানুষ আসলে যেভাবে আমাকে শিখায় তুমি সেইভাবেই চলি, সেইভাবে মেনে নেই, সেভাবে কথা বলি। কারণ একজনের ছেলের নাম যদি রাখে রিয়াদ, তারে আমরা রিয়াদ বলেই ডাকবো, রিয়াদ নাম পছন্দ হোক বা না হোক সেটা তার বাপ মায়ের ব্যাপার, আমাদের কোনো আসলে ব্যাপার না। তো এক্স্যাক্টলি তোমাদের বলছিলাম যে লো অ্যালয় স্টিল, এটা 5 বললেও আমাদের কিছু বলার নাই, 10 বললেও আমাদের বলার কিছু নাই, 8 বললেও আমাদের বলার কিছু নাই। তারা যা বলে দিবে আমরা সেটা মেনে নিব। এই জন্যই তুমি যখন বই ফলো করো, আমেরিকান বই ফলো করলে একটা, ব্রিটিশ বই ফলো করলে আরেকটা, জাপানিজ বই ফলো করলে আরেক রকম। তো যাই হোক, আমাদের কাছে আসলে কোনো একদম স্পেসিফিক এক জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো স্কোপ নাই, আমরা যেহেতু মাল্টি কান্ট্রিকে ফলো করি। এরপরে আসো লো অ্যালয় স্টিল। হ্যাঁ, লো অ্যালয় স্টিলের তোমার বলছিলাম লো অ্যালয় স্টিলের ভিতর কি থাকবে,
5% বা 8%-এর নিচেই থাকবে টোটাল অ্যালয়িং এলিমেন্ট। যেমন একটা স্টিলের কথা চিন্তা করো, ওয়েদারিং স্টিল, এটা অ্যালয়গুলো যোগ করো 0.1%, 0.5%, 1%, 0.15%, তারপরে 0.9%, এগুলো যোগ করো। এর ভিতর ক্রোমিয়াম আছে মনে করো 0.3%, নিকেল আছে 0.3%, সব যদি টোটাল যোগ করো সেটা কিন্তু 5%-এর নিচেই থাকবে। তাহলে এই ওয়েদারিং স্টিলটা হয়ে গেল কি লো অ্যালয় স্টিল। এই ধরনের স্টিলের কম্বিনেশন যদি আমরা ব্যবহার করি, ওয়েদারিং স্টিল নাম কেন হলো? যে ওয়েদার অ্যাটমসফিয়ারে সে যদি এক্সপোজড থাকে তাহলে সাধারণত সে করোশনে ধ্বংস হয়ে যায় না, করোশনে ধ্বংস হয় না অ্যাটমসফিয়ারে, কিন্তু নট ইন স্যালাইন ওয়াটার অর নট তোমার পানির ভিতরে ডুবে থাকা অবস্থায় না, যদি অ্যাটমসফিয়ারিক এয়ারে ব্যবহার করা হয়। আবার সমুদ্রের ধারে না, কিন্তু সমুদ্রের ধারে কিন্তু ক্লোরাইড আয়ন আছে প্রচুর পরিমাণে এই বাতাসের ভিতরে, দ্যাট ইজ অ্যাটমসফিয়ারিক মানে এয়ার, বাট দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমসফিয়ারিক এয়ার। আমার এটা আর বলা হচ্ছে যে যে নর্মাল যে অ্যাটমসফিয়ারিক এয়ার, সে যে দেশেই হোক না কেন, সেই দেশে যদি তুমি এই ওয়েদারিং স্টিলটা ব্যবহার করো, তাহলে বিশেষ করে তুমি ব্রিজের কথা, স্টিল স্ট্রাকচার ব্রিজ যদি বানাও, তাহলে সেই স্টিল স্ট্রাকচার ব্রিজে তোমাদের কোনোদিন রং করা লাগবে না। এটা হচ্ছে সুবিধা। যেমন যাদের বাড়ি মাগুরাই, যশোরে যারা যাও, ওই লাইনে যারা যায়, কুষ্টিয়া ওই দিক দিয়ে যায় কিনা আমার জানা নাই, যদি যাও দেখবা মাগুরা শহরটা পার হয়ে যাওয়ার পরে, শহরে ঢোকার আগে ঢাকা থেকে যাওয়ার পথে কামারখালী ঘাট ছিল যেটা, সেই কামারখালী ওই নদীটার নাম আমার জানি না, গড়াই নদী মনে হয় নাকি, এই নদীর উপরে একটা ব্রিটিশরা ব্রিজ বানাই দিয়ে গেছে 91-92 এর দিকে। সেই ব্রিজটার দিকে খেয়াল করে দেখো, আজকে 30 বছর ক্রস করে গেছে, কোনো একটা সিঙ্গেল পয়েন্টে করোশন হয় নাই, এবং এই স্টিলটা কিন্তু রং করা নাই, এই টোটাল স্টিল স্ট্রাকচার ব্রিজটা রং করা নাই, 30 বছর হয়ে গেছে, কোনো জায়গায় মরিচা ধরে নাই। অথচ হার্ডিন্স ব্রিজের কথা চিন্তা করো, সেটাতে ওই সময় ওই ধরনের ওয়েদারিং স্টিলের কথা ওই রকম চিন্তা ভাবনার ভিতর ছিল না, কারণ চলমান প্রসেস, রিসার্চ ইজ গোয়িং অন। এই জন্য হার্ডিন ব্রিজ অনেক জায়গায় করোশন হয়ে গেছে, কিন্তু এই ব্রিজটা করোশন হয় নাই, বিকজ এখানে ওয়েদারিং স্টিল ব্যবহার করা হয়েছে। কন্ট্রোল রোল্ড স্টিল, রোলিং করে তুমি প্রপার্টি কন্ট্রোল করতে পারো, সেটা আমরা আসলে 447-এ বেশি পড়বো। তারপরে পারলাইট রিডিউসড স্টিল, কিছু কায়দা করলে, কিছু হিট ট্রিটমেন্ট ব্যবহার করলে পারলাইটের পরিমাণ কমে যায়, ফেরাইটের পরিমাণ বেশি হয়, এরকম যদি স্টিল হয় তাহলে সেটা যে পারলাইট থাকা উচিত সেই পারলাইট থাকছে না, তার চেয়ে একটু কম থাকছে, এটাকে বলা হচ্ছে রিডিউসড পারলাইট রিডিউসড স্টিল। মাইক্রো অ্যালয়েড স্টিল, এখানে হাই স্ট্রেংথ লো অ্যালয় স্টিলের কথা শুনেছ হয়তো। যদি হাই স্ট্রেংথ লো অ্যালয় কেউ বানাইতে চাই, স্ট্রেংথ হইতে হবে হাই, আবার অ্যালয় থাকবে লো, সেটা তার ভিতরে অবশ্যই ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, নায়োবিয়াম এগুলো অ্যাড করতে হবে, নিকেল অ্যাড করতে হবে, তাহলে আমাদের মাইক্রো অ্যালয় স্টিল হয়ে যাবে এবং হাই স্ট্রেংথও পেয়ে যাওয়া। মাইক্রো অ্যালয় দেখছো তো, যেটা কিন্তু অর্ডার অফ 0.1, লেস দেন 0.1, এটি 1%, 2%, 3% অ্যাড করার দরকার নাই। এখন বলতে পারো যে স্যার তাহলে আমরা কেন করি না? না, আগে করতে হলে তো সব মেরে ফেলতে হবে। ওই স্টিলের ভিতরে যদি অন্য কেউ থাকে তাহলে এদের অ্যাকশনকে কিন্তু ধ্বংস করে দিবে, এই জন্যে ওই স্টিলটাকে আগে রিফাইন করে নিয়ে আসতে হবে। কন্ট্রোল কেমিক্যাল কম্পোজিশনে যখন চলে আসবে তখন এদেরকে অ্যাড করলে তুমি বেনিফিট পাবা, আদারওয়াইজ পাবা না। কিন্তু আমরা তো রান্না করি খিচুড়ি, আমরা তো ভাত রান্না করি না। স্টিল মিলগুলোতে গিয়ে দেখবা সব খিচুড়ি রান্না করতেছে, কেউ ভাত রান্না করে না। বলতে হচ্ছে ভাত আর খিচুড়ির মধ্যে পার্থক্য কি? ভাত আর খিচুড়ির মধ্যে পার্থক্য হচ্ছে ভাতের ভিতরে শুধু চাল থেকে ভাতই থাকে, আর কিছু কিন্তু থাকে না, লবণ থাকে না, মরিচ থাকে না, পেঁয়াজ থাকে না, মশলা থাকে না, তারপরে তোমার হচ্ছে চিকেন থাকে না, ডাল থাকে না, ভেজিটেবল থাকে না, কিচ্ছু থাকে না। এরপরে তুমি যে তরকারি দিয়ে ভাত খাও ঠিক সেই তরকারির স্বাদটা পাও। খিচুড়ি কিন্তু কোনো সিঙ্গেল তরকারির স্বাদ না, এটা মশলা, ডাল, সবজি, হ্যাঁ, পেঁয়াজ, রসুন, সবকিছুর কম্বিনেশন একসাথে, ওই টেস্ট কিন্তু আর চেঞ্জ সম্ভব না।
এই জন্য বাংলাদেশে আসলে যে স্টিল তৈরি হচ্ছে সেটা মাইক্রো অ্যালয় করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত তুমি ভাত রান্না করা না শিখবা ততক্ষণ পর্যন্ত মাইক্রো অ্যালয়িং যে সুন্দর একটা ইফেক্ট, অলমোস্ট অ্যালয় লাগে না, একদম সামান্য পরিমাণ অ্যালয় দিলেই প্রকৃতিও ধ্বংস হবে না, যেটা জার্মান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের যে স্টিল মেইনলি তারা মাইক্রো অ্যালয় স্টিল ব্যবহার করে। ডুয়াল ফেজ স্টিল আমি আগে বলে ফেলেছি, এর ভিতরে ফেরাইট পারলাইট থাকতে পারে, পারলাইট মার্টেনসাইট থাকতে পারে, ফেরাইট মার্টেনসাইট থাকতে পারে, ফেরাইট বেনাইট থাকতে পারে, লটস অফ কম্বিনেশন, দ্যাট ইজ তোমার স্টিল। এরপর আসছে টুল স্টিল, বুঝতেছই টুল স্টিল কি? টুল স্টিল মানে কাটাকাটির কাজে ব্যবহার করতে হবে, কিন্তু মেইনলি কাটাকাটির কাজে, শেপ দেওয়ার কাজে, ফর্মিং এর কাজে, দ্যাট ইজ টুল স্টিল। সেই প্রপার্টিগুলো গেইন করতে হলে অবশ্যই অ্যালয় থাকতে হবে। কারণ আমি একটা ছুরি দিয়ে একটা কাটিং টুল দিয়ে স্টিল কাটবো, সেই কাটিং টুল প্রথম ক্লাসে আমি যেটা বলেছিলাম যে একজন শিক্ষক সে যদি ছাত্রদের চেয়ে উপরের লেভেলের জ্ঞান না থাকে তাহলে ওয়াটার ফ্লো কি হয়? নিচের তলায় পানি আছে, সেটা আমি ছাদে উঠাইতে চাই, সম্ভব? ন্যাচারালি আসবে? মোটর ছাড়া আসবে? আসবে না, না স্যার। আসবে না। ন্যাচারালি যদি আসতে হয় তাহলে অবশ্যই পানির ট্যাঙ্কটা ছাদে থাকতে হবে, আর ছাদ থেকে আস্তে আস্তে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলায় পানির ফ্লো চলে আসবে, কোনো সমস্যা নাই। ইভেন পাঁচতলা ছাদেও যদি থাকে তাহলেও পানির ট্যাঙ্কটা কিন্তু পাঁচতলার থেকে উপর লেভেলে আছে। এই জন্যই খেয়াল করে দেখবো যারা পাঁচতলায় থাকো, বিল্ডিং এর পাঁচতলায় থাকো, তাদের ওয়াটার লেভেলের ওয়াটার প্রেশার কি থাকে? কম না বেশি? কম স্যার। কম। তাহলে তো বুঝছো তো, প্রকৃতিতেই সব জ্ঞান। শিক্ষক এবং ছাত্র যত কাছাকাছি জ্ঞানের হয়ে যাবে তত তাদের ভিতরে জ্ঞানের লেনদেন কম হবে, লো প্রেসারে ঢুকবে, হিউজ পার্থক্য থাকতে হবে। যাই হোক, এগুলো হচ্ছে টুল স্টিলের ক্লাসিফিকেশন, এম সাব গ্রুপ, তারপরে হাই স্পিড স্টিল, ও লটস অফ, আমরা এগুলো ডিটেল পড়বো সব, কোল্ড ওয়ার্ক টুল স্টিল পড়বো, সবগুলো আমরা পড়বো। টুল স্টিল সেকশনে যাব। টুল স্টিলের জন্য অ্যালয়িং এলিমেন্ট হিসাবে আমরা মেনলি কার্বাইড ফর্মিং এলিমেন্ট ব্যবহার করা হয়। এই দেখো, আমরা যদি অ্যালয়িং এলিমেন্টগুলোর একটা এক নজরে যদি ইফেক্ট দেখতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যালয়িং এলিমেন্ট ক্রোমিয়াম, কোবাল্ট, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, নিকেল, টাইটানিয়াম, টাংস্টেন, ভ্যানাডিয়াম। হার্ডেনাবিলিটির কথা যদি চিন্তা করো, ক্রোমিয়াম খুবই হার্ডেনাবিলিটি বাড়ায়, কোবাল্ট বাড়াইতে পারে না, ম্যাঙ্গানিজ বাড়ায়, মলিবডেনাম বাড়ায়। ডবল প্লাস মানে কি? ভেরি হাই অ্যাকশন। নিকেল বাড়ায় কম, টাইটানিয়াম বাড়ায়, টাংস্টেন বাড়ায়, আর ভ্যানাডিয়াম দেখছো 3টা প্লাস, মানে কি সবচেয়ে বেশি হার্ডেনাবিলিটি বাড়ায় হচ্ছে ভ্যানাডিয়াম। হাই টেম্পারেচার স্ট্রেংথ দেখো এখানে সব দেওয়া আছে, কে কে করে কে করে না। ডাক্টিলিটি টাফনেস কে করে কে করে না এখানে দেওয়া আছে। অ্যাব্রেশন, ক্ষয়, এবার তুমি সিলেক্ট করো ক্ষয় কমানোর জন্য একটা অ্যালয় ব্যবহার করবো। অপশন হচ্ছে ক্রোমিয়াম, অপশন মলিবডেনাম, অপশন টাইটানিয়াম, অপশন টাংস্টেন, অপশন ভ্যানাডিয়াম। ফাইন অস্টেনাইট গ্রেন চাও তুমি, গ্রেন সাইজ ছোট করতে চাও, কাকে দিবা? সবচেয়ে ভালো ভ্যানাডিয়াম। করোশন রেজিস্ট্যান্স চাও, কাকে ব্যবহার করবা? করোশন রেজিস্ট্যান্স দেখো ব্যবহার করবা সবচেয়ে ভালো কে? ক্রোমিয়াম, তারপরে মলিবডেনাম, তারপরে নিকেল। অন্যরা কিন্তু করে না, দেখছো? এই জন্য ভুল জিনিস অ্যাড করে কান্নাকাটি করে লাভ হবে না। প্রকৃতি সবকিছু কন্ট্রোল করে, ফলে প্রকৃতি থেকে শিক্ষা নিতে হবে, প্রকৃতির কাছে সারেন্ডার করে আমাদের কাজ করতে হবে। আয়রন কার্বন ডায়াগ্রাম পড়েছ না? Yes, sir. হ্যাঁ, এটা তো না পারার কিছু নাই। তারপর প্রশ্ন থাকলে আমার কাছে জিজ্ঞেস করবা, আমি আবার তখন বলে দিব। আমি শুধু আউটলাইনটা দিয়ে যাচ্ছি। এখানে বিসিসির দেখানো হয়েছে। বিসিসি যদি শুধু বিসিসি থাকে, ফেরাইট থাকে, দেখে বুঝবো কেমনে? এটা দেখো, সাদা গ্রেন না, সাদা গ্রেন কালো গ্রেন বাউন্ডারি, মনে রেখো অস্টেনাইট, এই ফেরাইট। এরপরে এটা কি? অস্টেনাইট,
সাদা গ্রেন কালো গ্রেন বাউন্ডারি। এখন বলতেই পারো যে স্যার এটা কি হলো, তাহলে বুঝবো কেমনে সাদা গ্রেন এটা ফেরাইট না অস্টেনাইট? কেমনে বুঝবা বলো দেখি? পড়েছো কোনোদিন? ফেরাইটও সাদা অস্টেনাইটও সাদা, কেমনে বুঝবো এটা ফেরাইটের এটা অস্টেনাইট? স্যার এচিং দেখবা করে। মরফোলজি অফ দ্য গ্রেন, দেখবা কিছু কিছু জায়গায় টুইন থাকবে, টুইন থাকবে। দেখো এইটা টুইন, এই দেখো টুইন, এখানে দেখো একটা টুইন আছে, টুইন থাকবে। টুইন বাউন্ডারি, এই দেখো এখানে একটা টুইন আছে, টুইন বাউন্ডারি থাকবে। এখানে দেখো টুইন আছে, টুইন বাউন্ডারি থাকবে। কিন্তু আমি যদি আবার ব্যাকে যাই ফেরাইট, দেখো তো কোনো জায়গায় টুইন আছে? নাই, না স্যার, প্যারালাল লাইন আর কোথাও দেখাই যাচ্ছে না। কোনো জায়গায় পাবা না। তার মানে আল্লাহ তাআলা আমাদের কিন্তু মানে মাথায় রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। এটা হচ্ছে অস্টেনাইট, দেখে এইভাবে চিনবা। স্যার বিসিসি তে টুইনিং হয় না কেন? হ্যাঁ, না এটা বিসিসি তে এটা টুইনিং হয় হয় না না কেন, এটা তো আর এই প্রশ্নের জবাব আমার কাছে নাই। এটা তো সৃষ্টিকর্তা কন্ট্রোল করতেছে, প্রকৃতি কন্ট্রোল করতে। আমি তোমাকে একটু আগেই বললাম স্যার, কিন্তু প্রকৃতি। মেকানিজমটা তো, হ্যাঁ, কিন্তু স্যার এটা মেকানিজম তো আমরা জানতে হবে, ন্যাচারাল হোক বা আর্টিফিশিয়াল হোক, এর হ্যাঁ, ফেনোমেনা তো আমি দেখতেই পাই, এর রিজনটা তো জানতে চাই। রিজন জানানোর মতো অবস্থা নাই। এটা এই লেভেলের কেউ কেন টুইন হয়, অস্টেনাইট কেন টুইন হিসেবে থাকে, এটা কিন্তু আসলে তুমি কোথাও খুঁজে পাবো না। এ নিয়ে এখান কোনো থেকেই শুরু। রিসার্চ হয়নি? এটা নিয়ে রিসার্চের দরকার নাই তো। দেখো তুমি এটা এইটা এই কারণে হয়, এরপর ওইটার ব্যবহারটা কোথায়? রিসার্চ মানে কি? কন্ট্রিবিউট করা ইন ইঞ্জিনিয়ারিং ডিজাইন, মানুষের জীবনটাকে সহজ করা, ইকোনমিক্যাল করা, কম্পিটিটিভ প্রোডাক্ট তৈরি করা, সেফ প্রোডাক্ট তৈরি করা, দ্যাট ইজ রিসার্চ। স্যার রিসার্চের যেমন ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট আছে, সায়েন্টিফিক অ্যাসপেক্টও তো রয়েছে। হ্যাঁ, সাইন্টিফিক অ্যাসপেক্ট গুলো প্রথমে ওর উপরে বেস করেই, সায়েন্স এক আর এক যোগ করলে এটা কিন্তু ম্যাথমেটিক্স ইকুয়াল টু 2, তার উপর বেস করেই কিন্তু আমি পার্সেন্টেজ অফ ফেরাইট পারলাইট মাপি। ওই জিনিসগুলো আগে আসছে, ওই জিনিসগুলো আগে আসছে, সেগুলো আমাকে সেকেন্ডারি হেল্প করতেছে, অ্যাপ্লিকেশনে হেল্প করতেছে, কিন্তু সে কিন্তু সামনে নাই। 2 আর 2 যোগ করে 4 হয়। তুমি কি জানো কি জানি না যে এই যে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যায়, এই শূন্যটা বের করতে কত বছর সময় লাগছিল? এটা এটা নির্ভর করছে যে যে ম্যাথমেটিক্স এর শুরু আমরা কোথা থেকে পাই। কিন্তু স্যার আজ থেকে 1-1.5 হাজার বছর আগে যে শূন্যের অস্তিত্ব তেমন ছিল না, অন্তত 1.5 হাজার বছর আগে ছিল না, এই সম্পর্কে তো নিশ্চিত আমি। হ্যাঁ, সেইটাই তো বলছি যে এটা নাকি, আমি তো এর সঠিক বই তো, অথেন্টিক বই তো পাওয়া যায় না, মাঝে মাঝে ইন্টারনেটে দেখি, মাঝে মাঝে পড়ি, সেখানে বলা হচ্ছে যে কেউ কেউ বলতে 4 বছর সময় লাগছে, কেউ কেউ বলে যে 10 বছর সময় লাগছে, যে 1 - 1 = কোন ডিজিট? তো এটা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে বলো যেহেতু দেখি? স্যার দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা যদি বড় বড় নাম্বার ম্যানিপুলেট করতে চাই, হুম। নাথিংনেস কে যদি আমরা ম্যাথমেটিক্স এর মধ্যে কন্টিনিউয়াসলি নিয়ে আসতে চাই, তাহলে তো স্যার এর উপায় নেই। আচ্ছা, সেটাই তো বলছি, কিন্তু আগে তো তো সিমুলেশন, ওই ম্যাথমেটিক্স, ওই অ্যাপ্লিকেশন, এই প্রোগ্রামিং এসব তো ছিল না। বললাম না, দিন যত যাচ্ছে তত চ্যালেঞ্জিং হচ্ছে, আর সমস্ত চ্যালেঞ্জ গুলোই কিন্তু আমরা মেটেরিয়াল দিয়ে মোকাবেলা করছি। সিমুলেশনের সফটওয়্যারের যে হার্ড ডিস্ক, যে প্রসেসর, এগুলো সব মেটেরিয়ালস। ডোপিং আগে ছিল মাইক্রো ডোপিং, এখন হচ্ছে ন্যানো ডোপিং, সব কিন্তু মেটেরিয়ালস। যাই হোক, আয়রন কার্বন ডায়াগ্রাম, তোমরা পেরিটেকটিক রিঅ্যাকশন নাম শুনেছো। এখানে আইসোথার্মাল কয়েকটা লাইন আছে, সেই আইসোথার্মাল লাইনে যতটা আইসোথার্মাল লাইন ততটা রিঅ্যাকশন। এটা হচ্ছে পেরিটেকটিক, এটা হচ্ছে ইউটেকটিক, এটা হচ্ছে ইউটেকটয়েড। এগুলো পড়েছো না? ইয়েস স্যার। স্যার হ্যাঁ, পড়েছো। সেই রিঅ্যাকশন গুলো এখানে সব দেওয়া আছে। আমরা আবার যেহেতু পড়বো, সেখানে যথেষ্ট প্রশ্ন করা, এখানে আমরা যে জিনিসটা পড়বো আমাদের হিট ট্রিটমেন্টে লাগবে। তোমাদের যে কাজ দিয়েছি এখানে অনেকটাই এই দুইটা ডায়াগ্রামের হেল্প নিতে পারবা। সেটা হচ্ছে যে ইউটেকটয়েড কম্পোজিশন। আমরা আগে জানি কার্বন পার্সেন্টেজ 0.8 না হইলে, 0.8% কার্বন না হইলে 100% পারলাইট হয় না। এটা কিন্তু এখন আর সত্যি নাই, এটা অ্যালয় কন্টেন্টের উপর নির্ভর করবে। দেখো, যদি নিকেল পার্সেন্টেজ 4 হয়, 4% যদি নিকেল দাও, তাহলে কিন্তু তোমার কার্বন পার্সেন্টেজ প্রয়োজন হচ্ছে
0.8 আর না, এটা হয়তো 0.7% কার্বন দিলেই 100% ইউটেক্টয়েড হয়ে যাবে। 0.4% এটা কি টাংস্টেন, যদি 0.4% যদি টাংস্টেন দাও তাহলে অনলি 0.2% কার্বন থাকলে 100% পারলাইট। বুঝাইতে পেরেছি? ইয়েস স্যার। হ্যাঁ, এইটাই তোমাদের কাজে লাগবে যে কাজ আমি দিয়েছি। কিন্তু স্যার দুটো তিনটা একসাথে উপস্থিত থাকলে তো আমরা স্যার জাস্ট প্লাস প্লাস করে করতে পারবো না। হিসাব করবো পার্সেন্টেজ, কিন্তু স্যার লিনিয়ার কন্ট্রিবিউশন তো হবে না। না না হোক, তুমি এর বাইরে তো কিছু করতে পারবা না। আমি তোমাকে তো সিমুলেশন শিখাইতে পারবো না এখন। এটা তো হিট ট্রিটমেন্ট সেশন, আর কোনো হিট ট্রিটমেন্ট সত্যি না, রিয়েল লাইফ ডিফারেন্ট। সেখানে গিয়ে তোমাকে ম্যানিপুলেট করতেই হবে, সেখানে গিয়ে তোমাকে ট্রায়াল দিয়ে তারপরে সেট মানে এক্সাক্ট ভ্যালু সেট করতে হবে। জি স্যার, আমি গতকালকে যে কয়েকটা রিসার্চ পেপার ঘাটছিলাম, ওখানে মোটামুটি দেখা যায় x টু দি পাওয়ার 2 মাইনাস 3 1 মাইনাস x টু দি পাওয়ার 2 মাইনাস না, একটা বেশি জটিল করো মোটামুটি না। কমপ্লিকেটেড ইন্টিগ্রাল। না 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 না, এই জন্যই তো আমি ভাবলাম যে এই চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ করে দেই, আউটলাইন দিয়ে দেই। বেশি জটিল করবা না, সিম্পল ওয়েতে চিন্তা ভাবনা করবা। আমি স্যার ভেরি এখনো ইম্পর্টেন্ট, ভেরি ইউজফুল এই ডায়াগ্রাম। আমি যেখানে গিয়ে স্যার আটকে গেছি সেটা সেটা হচ্ছে যে ওখানে তো কার্বাইড থাকবে, এই কার্বাইডের মধ্যে স্যার। রোল নম্বর 1 না তুমি? ইয়েস স্যার। তোমার প্রশ্নের কিন্তু আমি উত্তর দিব না, কারণ কি জানো? তোমার প্রশ্নের উত্তর দিতে হলে আমার 53 জন এই প্রশ্নের উত্তর দিব না, মানে কোন প্রশ্নের উত্তর দিব না, এটা হচ্ছে প্রজেক্ট রিলেটেড, এই সেশনাল রিলেটেড প্রশ্নের ডাইরেক্ট কোনো উত্তর আমি দিব না, কারণ দিলে তোমাকে হেল্প করা হবে। আর যদি তোমাকে হেল্প করি তাহলে 53 জনকে আমাকে হেল্প করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো না কার ক্রিয়েটিভিটি কেমন। জি স্যার। ফলে আমি জেনারেল কথাবার্তা বলে যাব। এই ডায়াগ্রামটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম ডায়াগ্রাম স্যার ফসফরাস, সালফার, নাইট্রোজেন এগুলোর হ্যাঁ, জন্য এটা বের আছে করে বলে। এখানে এখানে যতটুকু আছে ততটুকু পেলা, বাকিটুকু তোমাকে বের করে আসতে হবে যুক্তি তর্কের মাধ্যমে। ঠিক আছে? এরপরে আসো, ডাইনার ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইউজফুল। ইউটেক্টয়েড টেম্পারেচার কত বলো দেখি? অ্যারাউন্ড 723। অ্যারাউন্ড 723। ভেরি গুড। সেই 723 ডিগ্রি কিন্তু সত্যি না। টাইটানিয়াম যদি অ্যাড করো, টাইটানিয়াম যদি 1% টাইটানিয়াম অ্যাড করো তাহলে তার হবে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। 6% মলিবডেনাম যদি অ্যাড করো তাহলে হয়ে যাবে 1000-এর উপরে। নিকেল যদি অ্যাড করো 10% তাহলে হয়ে যাবে ইউটেক্টয়েড টেম্পারেচার হয়ে যাবে 600-র নিচেই। 12% দিলে কত? রুম 0 ডিগ্রিতে চলে এসেছে, ঠিক কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, এবার যদি কম্বাইন্ড অ্যাকশন অফ ম্যাঙ্গানিজ, আমি বলেছি ম্যাঙ্গানিজ এবং ম্যাঙ্গানিজ ছাড়া স্টিল হয় না, তো ম্যাঙ্গানিজও দেখা যাচ্ছে যে সেও কমাই দিতেছে, ম্যাঙ্গানিজও আছে, নিকেলও আছে, তাহলে কি হবে? আস্তে 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 এই ইউটেক্টয়েড টেম্পারেচার চলে আসবে 0 ডিগ্রিতে। আমাদের দেশের টেম্পারেচার তো 0 ডিগ্রি না, তাহলে রুম টেম্পারেচারে অস্টেনাইট চলে আসলো না? ইয়েস স্যার। দ্যাট ইজ অস্টেনাইটিক স্টেনলেস স্টিল অর অস্টেনাইটিক স্টিল। কিন্তু স্যার যখন আমরা একটু একটু করে অ্যাড করতে করতে থাকবো তখন তো এমন হতে হবে যে রুম টেম্পারেচারে মানে বিসিসি আর এফসিসি কোএক্সিস্ট করবে, সেখানে স্যার ফেজ ফ্র্যাকশন ক্যালকুলেট করাটা আরো জটিল ব্যাপার হবে। হ্যাঁ বলো, বুঝি নাই। কিন্তু স্যার যদি আমরা ধীরে ধীরে অ্যাড করতে থাকি তবে দেখা যাবে হয়তো বিসিসির পরিমাণটা কমছে আর এফসিসির পরিমাণটা বাড়ছে, মানে একটা একটা ইন্টারমিডিয়েট স্টেজে হয়তো দেখতে পাবো না না বিসিসি না, ওটা কোএক্সিস্ট সিম্পল করছে। ওয়েতে চিন্তা করো, সিম্পল ওয়েতে এখান থেকেই রিলেটিভ প্রপোর্শন ধরে ধরে এগোলেই হয়ে যাবে, রিলেটিভ প্রপোর্শন ধরে ধরে এগুলোই হয়ে যাবে। এরপরে আসো তোমাদের ফেজ ডায়াগ্রামে কিভাবে এই স্ট্রাকচার তৈরি হয় তোমরা তো শিখেছো। এখানে দেখো একটা সিম্পল একটা জিনিস নিয়ে কুল করা হচ্ছে হিট ট্রিটমেন্টে, অস্টেনাইট জোন থেকে আস্তে 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 এখানে চলে যাচ্ছে, রুম টেম্পারেচারের দিকে যাচ্ছে। যেই তুমি যেটা বলেছো 723 ডিগ্রি সেন্টিগ্রেড, 723 যেই ক্রস করবে তখনই ক্রস করার সাথে সাথে সেটা কি হয়ে যাবে? অস্টেনাইটটা কি হয়ে যাবে? লেস স্টেবল হয়ে যাবে। হ্যাঁ, লেস স্টেবল হবে এবং কি প্রোডাক্ট তৈরি হবে? ধীরে ধীরে লেয়ার অফ ফেরাইট এন্ড পারলাইট তৈরি হবে। এই যে অল্টারনেট লেয়ার অফ ফেরাইট এন্ড পারলাইট, ফেরাইট সিমেন্ট অল্টারনেট লেয়ার অফ। এটার নাম কি?
নামই পারলাইট। সরি, অল্টারনেট লেয়ার অফ ফেরাইট এন্ড সিমেন্টাইট, এটার নাম কি? পারলাইট। পারলাইট। এই যে অল্টারনেট লেয়ার অফ ফেরাইট এন্ড পারলাইট তৈরি হয়ে এটা পুরো স্ট্রাকচারটা ভরে ফেলবে, গ্রাজুয়ালি তৈরি হবে, তৈরি হয়ে পুরো স্ট্রাকচারটা ভরে ফেলবে, সেটা হচ্ছে পারলাইট তৈরি হলো। এই যে এটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম, দিস ইজ রিয়েল ডায়াগ্রাম মাইক্রোস্ট্রাকচার। এই অল্টারনেট লেয়ার, এই যে সাদা যেটা দেখছো সেটা কি? ফেরাইট। Ferrites. নো, দ্যাট ইজ সিমেন্টাইট। কালো যেটা দেখছো সেটা হচ্ছে, এই যে কালো যেটা দেখছো সেটা হচ্ছে ফেরাইট। এই যে ফেরাইট, ঠিক আছে? সাদাটা সিমেন্টাইট, কালোটা ফেরাইট। কিন্তু স্যার লো অ্যালয় স্টিলের ক্ষেত্রে তো আমরা বিপরীতটা দেখতে পাই। লো অ্যালয় প্লেন কার্বন স্টিলের ক্ষেত্রে সাদাটা প্লেন কার্বন স্টিল সব তুমি বিপরীত দেখো না, তুমি ঠিকই দেখো, এইটাই দেখো, এইটাই দেখো। দেখো একটা স্টিলের ভিতরে এই দিকে খেয়াল করো, ডান দিকে খেয়াল করো, এখানে ফেরাইটের লেয়ার মোটা না পারলা এই সিমেন্টাইটের লেয়ার মোটা? ফেরাইটের লেয়ারটাকে বোধহয় মোটা দেখাচ্ছে। সেটা তাহলে কি হবে? এইটা যদি ফেরাইট হয় আর এইটা সিমেন্টাইট হবে, তাহলে কত পার্সেন্ট সিমেন্টাইট হবে? কত পার্সেন্ট সিমেন্টাইট হবে? ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, না যেটাই করো ওটা ক্যালকুলেট করে বলার দরকার নাই, এমনি আন্দাজেই বলো। মোর দেন যেহেতু 60-70% সিমেন্টাইট হয়ে যাবে। আর মোর দেন 60-70% যদি ফেরাইট হয়, সেই স্টিলের ভিতরে সেই স্টিলের কার্বন পার্সেন্টেজ কত? ফেরাইট সিমেন্টাইটের ভিতরে কার্বন হচ্ছে 6.67%, গুণ 0.7 তাহলে কত? 7%, 6%, 5% কার্বন। 5% কার্বন কোন স্টিল হয় না স্যার। এই দেখো, এটা হচ্ছে এখন এখন বুঝতেছো, এটা হচ্ছে ছোট ম্যাগনিফিকেশনে আর ওইটা হচ্ছে হাই ম্যাগনিফিকেশনে। এটা হাই ম্যাগনিফিকেশন, এটা ছোট ম্যাগনিফিকেশন। আর হাইপো হইলে কি হবে? হাইপো মানে কি? একটা হচ্ছে ইউটেক্টয়েড স্টিল, একটা হচ্ছে হাইপো ইউটেক্টয়েড স্টিল, আর এটা হচ্ছে হাইপার ইউটেক্টয়েড স্টিল। হ্যাঁ, এটা তো শিখেছো না? Yes, sir. তো এইটা মাইক্রোস্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেটাও দেখতেছো। এটা এই ক্রিটিক্যাল লাইন ক্রস করার সাথে সাথেই ফেরাইটের প্রেসিপিটেট তৈরি হবে। সেই উইথ কুলিং ফেরাইটের সাইজ গুলো বড় হইতে থাকবে, তারপরে ইউটেক্টয়েড কম্পোজিশন এসে গেলে সেখান থেকে সিমেন্টাইট তৈরি, পারলাইট তৈরি হয়ে যাবে। এই টোটাল ফেজ চেঞ্জ। রিয়েল লাইফে যদি দেখো, দিস ইজ ফেরাইট। এই ফেরাইটটার নাম হচ্ছে প্রো ইউটেক্টয়েড ফেরাইট। যে ফেরাইটটা ইউটেক্টয়েড রিঅ্যাকশনের আগে তৈরি হয় সেটার নাম হচ্ছে প্রো ইউটেক্টয়েড ফেরাইট। যেটা ডিউরিং ইউটেক্টয়েড রিঅ্যাকশন তৈরি হয় উইদিন দ্য পারলাইট, সেটার নাম হচ্ছে ইউটেক্টয়েড ফেরাইট। তাহলে স্যার হাইপো ইউটেক্টয়েডের ক্ষেত্রে ফেরাইটটা সাদা হয়ে কেন? হাইপো ইউটেক্টয়েডের ক্ষেত্রে ফেরাইটটা সাদা হয় কেন? সেটার কারণ হচ্ছে যে হাইপো ইউটেক্টয়েড স্টিলে গ্রেইন বাউন্ডারি গুলো একেবারে অনেক দূরে দূরে থাকে, গ্রেইন বাউন্ডারি গুলো কালো হয়ে যায়। গ্রেইন বাউন্ডারি গুলোতে এনার্জি লেভেল বেশি থাকে, করোশন বেশি হয়। হ্যাঁ, এই জন্যে করোশন বেশি হইলে ওই জায়গাগুলো সাদা দেখা যায়, ওই জায়গাগুলো সাদা দেখা যায়। আর এই অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট অ্যান্ড ফেরাইট গ্রেন বাউন্ডারি গুলো এত কাছাকাছি থাকে যে একটা গ্রেন থেকে আরেকটা গ্রেন রিজলভ করা যায় না, ফলে করোশন এত বেশি ডিপে চলে যায়। সিমেন্টাইট রিয়েল সিমেন্টাইটটা কি সিরামিক ম্যাটেরিয়াল না? ইয়েস স্যার। সিরামিক ম্যাটেরিয়াল ইন জেনারেল করোশন কি হয়, কম না বেশি হয়? কম হয়। তাহলে তো প্রশ্নের জবাব পেয়ে যাওয়ার কথা। ইয়েস স্যার, বুঝলাম। এতদিন ধরে সিরামিক নিয়ে কাজ করতেছো, পড়তেছো, যদি না বুঝো তাহলে তো মুশকিল। হ্যাঁ, এইবার আসো, প্রশ্নের জবাব আরেকটা দিব আমি এখানে। সেটা হচ্ছে যে কুলিং যদি করি তাহলে প্রথমে কি আসবে সমস্যা? ইউটেক্টয়েডে যাওয়ার জন্য আমার যে কার্বন দরকার তার চেয়ে বেশি আছে না কম আছে? বেশি আছে স্যার। বেশি আছে। তাহলে যে
যে কার্বন বেশি আছে সেই কার্বন আগে বেরিয়ে যেতে হবে। কার্বন কি একা একা বেরোইতে পারবে? পারবে না, সিমেন্টাইট ফর্মে বেরোবে। আর প্রেসিপিটেট তৈরি হয় গ্রেন বাউন্ডারিতে। এই দেখো সিমেন্টাইটের প্রেসিপিটেট গ্রেন বাউন্ডারিতে তৈরি হয়। তো এইভাবে যত কুল করবা সিমেন্টাইট কন্টিনিউয়াস নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এই হচ্ছে গ্রেন, এই হচ্ছে গ্রেন, দিস ইজ গ্রেনের বাউন্ডারি। সেই গ্রেনের বাউন্ডারিতে সিমেন্টাইট তৈরি হয়ে গেছে। সিমেন্টাইটের টেনসাইল স্ট্রেংথ ইজ অনলি 5000 psi, আর পারলাইটের স্ট্রেংথ হচ্ছে 1,20,000 psi। এখন মনে করো 2 লক্ষ স্ট্রেংথের একটা তারকে 50,000 psi এর একটা আঠা দিয়ে যদি জোড়া দাও, দিয়ে টেনসাইল টেস্ট করো, কত পাবা? গ্লুয়ের স্ট্রেংথটাই পাবো। ওই গ্লুয়ের স্ট্রেংথটাই পাবো। রাইট। এখন এখানে যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে সিমেন্টাইট ইজ জাস্ট লাইক গ্লু বিটুইন টু স্ট্রং পারলাইট। এখন আমি যদি ধরে টান দেই, সত্যিকার অর্থে যদি ইউনিফর্মলি এইরকম সিমেন্টাইটের কন্টিনিউয়াস নেটওয়ার্ক থাকে, তাহলে সেখানে 5,000-এর বেশি স্ট্রেংথ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু যেটা ঘটে 100% ইউনিফর্ম নেটওয়ার্ক, আঠা যেভাবে লেগে থাকে